ঠিক আছে। শর্মিষ্ঠা হাজরা, হ্যালো। হ্যাঁ গো, সত্যি ওদের খুব কষ্ট হচ্ছে গরমের চোটে, ওরা বুঝতে পারছে না কোথায় থাকবে, কোথায় কি করবে, ওদের আর মানে কতটা খাওয়া উচিত বা কিছু ওরা বুঝতে পারছে না। আর আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারছি না যে ওদেরকে দেখে বুঝে খাওয়াবো, সেটা হয় না। ইন্দ্রাণী মজুমদার, কাইন্ডলি এখানে সংখ্যা লিখবেন না, আপনারা সংখ্যাটা লিখবেন না, সংখ্যাটা লিখলে এটা রিচ ডাউন হয়ে যায়। আপনারা কাইন্ডলি আপনাদের এটা ডিলিট করুন প্লিজ। আমি দুজনকে অনুরোধ করছি, ইন্দ্রাণী মজুমদার আপনি যে নাম্বারটা লিখেছেন নাম্বারটা লিখবেন না প্লিজ, থ্যাংক ইউ। অসিতবাবু আপনি কাইন্ডলি আপনার নাম্বারটা মুছে দিন, আপনার নাম্বারটা প্লিজ ডিলিট করুন। যাই হোক, কিছু করার নেই, অনেকবার তো বললাম। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করে দিই। হ্যাঁ, আর দরকার নেই, এবার শুরু করে দিই। হ্যাঁ, আমি এবার এই এই অন্য ফোনে আমি দেখতে পাচ্ছি কজন আছে, আর কাইন্ডলি লিখতে হবে না কাউকে। হ্যাঁ, নাম্বারটা। হ্যাঁ, থ্যাংক ইউ ইন্দ্রাণী মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ। এইসব আজকাল এত ফেসবুকের যে কী সব নিয়ম টিয়ম আছে না, মানে কোন দিকে এগোলে আপনার কি হবে কিছুই জানি না আর কি। আমিও করে ফেলি এরকম কাজগুলো, না জেনে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা কলকাতারই একটা জায়গা, সেখানকার একটা ঘটনা বলি। এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়, মানে বছর 10-এর মধ্যেই ঘটনাটা ঘটেছে। 10ও না, আরও কম হবে, বছর 5-6-এর মধ্যেই ঘটনাটা ঘটেছে। আমি এক্স্যাক্টলি পুরোটা তো বলা যায় না, কারণ যারা যারা বলেন তাদেরও কিছু বাধা থাকে। হ্যাঁ, কারণ আপনারা বোঝেন সেটা, যে সবাই সব কথাটা প্রকাশ করতে চান না, নিজের নাম প্রকাশ করতে চান না, হতেই পারে, খুব স্বাভাবিক ঘটনা। হয়তো তার আত্মীয় স্বজন এখানে রয়েছেন। আচ্ছা, তো যাই হোক, কলকাতারই একটি ঘটনা। সেটা হচ্ছে একটি বাড়িতে একটি মা আর মেয়ে ছিল। তাদের ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যা ছিল। সমস্যা বলতে, মেয়েটি জন্মেছিল পায়ে কিছু প্রবলেম নিয়ে, কিছু ডিফেক্ট ছিল, যার ফলে ও সহজে খুব একটা হাঁটতে পারতো না। আর যদি বা হাঁটতো তাহলে সেটা না নর্মাল স্টেপিং কিছু হতো না, দেখলে মনে হয় যেন ও হপ করছে। এখন সেটা মা বাবার কাছে অত্যন্ত বেদনার ব্যাপার। নিজের সন্তানকে সবাই আমরা সুস্থ স্বাভাবিক দেখতে চাই, এটা তো স্বাভাবিক। মানুষ কেন, যে কোনো প্রাণী তার সন্তানকে সবসময় সুস্থ স্বাভাবিক দেখতে চায়। তো এতে যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে, মেয়েটির বাবা তাকে ত্যাগ করে চলে যায়। যেহেতু এরকম একটি মেয়ে হয়েছে, সেই সম্পূর্ণ দায়িত্বটা তার যেন, মানে বা দায়িত্বও বলবো না, যেন দোষটা বা অন্যায়টা যেন তার মায়ের। তো এরকম তো লোক থাকেই, কত ধরনের লোক থাকে। তো যাই হোক, তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তার ফলে তার মার কাছে সেটা, মানে ওই মেয়েকে সে মানুষ করবে, সে তো আর ফেলে দিতে পারে না, নিজের সন্তানকে তো আর সে ফেলে দেবে না। আর ফেলে দেবেই বা কেন? একটা তো শারীরিক ত্রুটি মানুষের থাকতেই পারে, তো সেটাই কি সব কিছু নাকি? তো যাই হোক, তার মা তো ভীষণভাবে, মানে কিন্তু তার মা দেখা গেল, মা বা মেয়ে দুজনেই না কারোর সঙ্গে খুব একটা মিশতো না। হয়তো সেই পাড়াটিতে লোকে তাদেরকে হয়তো মনে কষ্ট দিয়েছিল বা কিছু কথা শুনিয়েছিল, কিছু একটা কারণে তারা ক্রমশ, মানে সামাজিক সবার সঙ্গে একটা সামাজিক একটা দূরত্ব তারা মেনটেন করতো। এবং তার চেয়েও যেটা খারাপ বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা দরজা জানলা কাঠে কপাটে বন্ধ বলতে যা বোঝায় ঠিক তাই থাকতো। আর ভারী ভারী পর্দা, মানে ওই বাড়ির পাশ দিয়ে গেলেও বোঝা যাবে না যে বাড়ির ভেতরে
এখন কে আছে, তারা কি করছে। সাধারণত আমাদের বাড়ির ধারপাশ দিয়ে যারা হাঁটে চলে বা পাশের বাড়ি, তারা মোটামুটি আমরা কিন্তু একটা তাদের গলার আওয়াজ পাবো, তারা কোথায় নড়াচড়া করছে, এই ঘরে কে আছে, ওই ঘরে কে আছে, আমাদের মোটামুটি একটা কিন্তু আন্দাজ থাকে পাশাপাশি যদি বাড়ি হয়। কিন্তু ওদের সম্পর্কে মানে সবাই একটু দূরত্ব, মানে ওরাই সবার কাছ থেকে দূরত্ব মেনটেন করতো। ওরা একদমই পছন্দ করতো না, কারোর বাড়িতে যেত না, ওদের বাড়িতে কেউ আসতো না, এবং দুজনে মিলে একদম নিঃসঙ্গ জীবন, মানে দুজনের আর কারোর সঙ্গে মিশতো না। তো যাই হোক, ধীরে ধীরে তো মেয়েটি তো বড় হয়ে উঠলো, সময় তো আর থেমে থাকবে না, মেয়েটি বড় হয়ে ওঠে। কিন্তু ওদের বাড়িতে যে জিনিসটা হলো, ওদের বাড়িতেও তো ঘর মোছা, বাসন মাজা বা এই যে কাপড় কাচা, এরকম শারীরিক যে পরিশ্রমের যে কাজগুলো, সেগুলো কাজ করার জন্যে কিছু হেল্পিং হ্যান্ড লাগতো। তো সেই যে তারা যে আসতো না, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত তারা বেশি দিন তারা ওই বাড়িতে টিকতে পারতো না, মানে টিকতে চাইতো না। মানে তারা তাদের সঙ্গে যে কেউ খারাপ আচরণ করছে বা তাদেরকে যে অসম্মান করছে বা টাকা দিচ্ছে না বা এই ধরনের কিছু কিন্তু হতো না। কিন্তু দেখা গেল যে, এক সেকেন্ড, ভীষণ ঠান্ডা লাগছে। আচ্ছা, তখন ওই আচ্ছা, এরপর দেখা গেল যে ওদের বাড়িতে যারা মানে কাজে যেত, তারা না বেশিরভাগই ওই যে করে হোক, যত সমস্যাই হোক না কেন, বিকেলের মধ্যে তারা ওদের বাড়ির কাজগুলো সেরে চলে আসতো। কিছুতেই তারা সন্ধে অবধি কোনো প্রশ্নই ওঠে না, যেই যাক না কেন, যে যত দিনের জন্যই কাজ করুক না কেন। কিন্তু অনেক মাস ধরে কেউ কাজ করে যাচ্ছে বিনা ইয়েতে, তা কিন্তু তারা করতো না, মানে কেউই করতো না। তো তখন লোকে স্বাভাবিকভাবে, মানুষের তো কৌতূহলের শেষ নেই, তো সবাই জিজ্ঞেস করতো, এই কেন রে, ওই বাড়িতে কী হয়। বা সাধারণত এই যারা বিভিন্ন ভিন্ন বাড়িতে যারা কাজ করেন, তাদের কাছ থেকেই কিন্তু অনেকেই আবার কথা, বা এই বাড়িতে কি হলো, ওই বাড়িতে কি হলো, এটা কিন্তু বাঙালিদের জীবন শৈলীর একটা অংশ, যে সেখান থেকে কথা বার করে নেওয়া, যে ওই বাড়িতে কি হয়, কি খায়, কি করে না করে, ওই বাড়িতে কোনো কেচ্ছা টাইপ কিছু আছে কিনা, বলে এগুলো রসালো ব্যাপারগুলো, সেই জিনিসগুলো কিন্তু মা মেয়ের এগেনস্টে কিন্তু কেউই কিছু বলতো না। মানে তারা কিন্তু কারোর সঙ্গে কথা, যে কাজ করতে আসতো তাদেরকে বলে দিত যে এইটুকু করো, ওইটুকু করো, ব্যাস, তার বেশি কিন্তু কিছু না। মানে কোনো বাহুল্যই তাদের জীবনে ছিল না, মানে সেই কথাটুকুও তারা বলতো না। সে তাদের এগেনস্টে কিন্তু যে যারা কাজে যেত আর কি ওই বাড়িতে, তারা যে ওদের এগেনস্টে এসে কিছু বলছে তা না, কিন্তু বলতো যে বাড়িটাই যেন কেমন, বাড়িটাতে ঢুকতে ভালো লাগে না, জানো তো। মানে সন্ধ্যের সময় তো মানে ভাবাই যায় না। এমনিতেও যখন বিকেল মানে শেষ বিকেলটা হয়ে আসে, তখন থেকে নাকি গাটা ভারী হয়ে যায়, গা ছমছমে একটা ব্যাপার থাকে। তো ওদের কিন্তু ছমছমে লাগতো, যার জন্য একদমই ভালো লাগতো না যে এটা কি হলো, একটা কিরকম একটা স্পুকি ব্যাপার ওদের একদমই পছন্দ ছিল না। আর যার ফলে কেউই ওইখানে একদমই, যেটা প্রথমেই বললাম, যে পছন্দই করতো না তারা, মানে বেশিক্ষণ থাকা বা ওই বাড়িতে, কোনো রকমে গিয়ে করে দিয়ে চলে আসতো। বাড়িটাও দেখতে দেখতে, যেহেতু বাড়ি মানে যারা ওই যেটুকু প্রয়োজন, বাজার হাট তো করতেই হয়, সেইটুকু প্রয়োজনে ছাড়া মা মেয়েকে দেখা যেত না, মেয়েকে তো দেখাই যেত না, খুবই কম। বা ওরা যে ছাদে ঘুরছে, নর্মাল মানুষরা কি করে, যে বাড়িতে বিশেষ করে ছাদ যদি থাকে, বাড়ি যেগুলো, তারা কিন্তু একটা সময় দেখা যায় তারা একটু ছাদে ঘুরছে, একটু এইগুলো তো থাকেই। কিন্তু কখনো তাদেরকে যে একসঙ্গে মা মেয়ে কোথাও বেড়াতে গেল বা কেউ তাদের বাড়িতে আসলো, এইগুলো একদমই দেখা যেত না। তো ঠিক আছে, মানুষের কৌতূহল ছিল, কিন্তু সাহস ছিল না যে ওই বাড়িতে ঢুকবো, ওদের সঙ্গে গিয়ে কথা বলবো বা কিছু, সেটা হয়তো লোকে গায়ে পড়া ভাববে, কারোর সেরকম ইন্টারেস্টও ছিল না। কিন্তু পেছনে এখন তাদের
সাধারণত মা মেয়ে থাকলে তাদের এগেনস্টে যে কুৎসা টাইপের মানে গল্প রচনা করা যেত, সেই রকম কিন্তু মহিলা কোনোদিন তাদেরকে কাউকে সুযোগ দেননি। এতটাই তিনি একেবারে মানে ঘরেই থাকতেন, যেটুকু না হলে নয় এরকম। কিন্তু সবার তো কৌতূহল থাকেই, যদি কিছু পাওয়া যায়। একেবারে নিরামিষ জীবন, একেবারে এরকম, এটা তো মানুষ পছন্দ করে না। যার যত গল্প থাকবে সে তত হটকেক। তো যাই হোক, একবার ওই পাড়ারই মানে ওদের বাড়ির থেকে হয়তো 6-7টা বাড়ি পরে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটি ছেলে, সে তো ছোটোবেলার থেকেই দেখেছে ওই বাড়িতে এরকম এই ব্যাপার বা কিছু। হ্যাঁ, তো বাড়িটা যে একটু কেমন, কিন্তু সেই কেমনটা যে কি তার কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ঠিক আছে, সবাই জানে দূর ওদের বাড়ি, আচ্ছা কেমন যেন। যাই হোক, তা সেই ছেলেটি হস্টেল থেকে বাড়িতে আসলো ছুটিতে, সে না 3-4 জন বন্ধুকে নিয়ে আসলো। এবার বন্ধুরা এসে সারা দিন হাসি ঠাট্টা, ভালো ভালো খাওয়া দাওয়া, হই চই হুলুস্থুলু তারা এরকম করছে। তারা কিন্তু একটু মানে তারা এক্স্যাক্টলি কলকাতা শহরের ছেলে নয়, তারা হয়তো আর একটু দূরে দূরে কোথাও থাকে। তো ওই রকম একটি আড্ডাতে সেই ছেলেটি বলল যে ওই মানে পাড়ার ছেলেটি আর কি, টাইম পাস, সুচরিতা টাইম কাটানোটা একটা বিশাল ব্যাপার, তো সেই জন্য টাইম পাস। তো এবার যখন মানে ওরা যখন মানে ছেলেদের মধ্যে যখন আলোচনাগুলো হচ্ছিল, তখন ওই ছেলেটি বললো, জানিস তো আমাদের পাড়ায় একটা বাড়ি আছে, প্রচণ্ড ভুতুড়ে ভুতুড়ে, যেন লোকগুলো কীরকম মানে 2জন থাকে, তারাও কীরকম ভুতুড়ে ভুতুড়ে, তাদেরকে দেখাই যায় না, তারা হয়তো রাত্রেবেলা বেরোয়, তারা হয়তো এই করে ওই করে, মানে যা মানে আমি বলছি না কোনো বাজে ইঙ্গিত তারা করেছে, মানে তারা যেন একটা খুব ভূত ব্যাপার আর কি এইরকম বলেছে। তখন বাকি বন্ধুরা বলেছে, দাঁড়া, ওই একটি ছেলে পরের দিন আসবে, বলছে ও আসুক, ও কিন্তু এগুলো বিশ্বাসও করে না, ও কিন্তু ওদের তুলনায় একটু বড়, সিনিয়র, ওদের কলেজের সিনিয়র, বলে সে আসবে, ও এসব বিশ্বাসও করে না, তুই ওকে ভয় দেখিয়ে কিচ্ছু করতে পারবি না, যে কোনো জিনিস ওকে তুই বলবি, ও প্রচণ্ড সাহসী। ভালো কথা। পরের দিন সেই ছেলেটি এসছে, তাকে বলেছে, জানিস তো ওই বাড়িতে এরকম একটা ব্যাপার আছে, ওই বাড়ির ভেতরে যে কি হয় সেটা আমরা ঠিক জানি না, ওই বাড়িতে কেউ কিন্তু সন্ধ্যের পর ওই বাড়িতে কোনো কাজের লোক ঢোকে না বা কিছু, মানে কেউই যায় না, বাকিদের যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কেউই যায় না ওই বাড়িতে। তখন বলল, কি করতে হবে সেটা বল, তোরা আমাকে কি কোনো ডেয়ার টাইপ ওই রকম কিছু দিবি, দে, আমি যেটা বলবি আমি সেটা করে আসবো, আমার কোনো ভয় লাগছে না। একটা বাড়িতে একটা মা থাকে, একটা মেয়ে থাকে, তারা কি করবে, আমাকে কি করবে, তারা তো ভূত নয়, তোরা বলছিস, আর ভূত যদি তোরা বলিসও আমি বিশ্বাস করবো না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, ভালো কথা। ওকে কি বলেছে, তুই রাত্রি 12টার সময় আজকে রাত্রে একটা লম্বা ফ্ল্যাগ দেওয়া হবে, মানে কাপড় কেটে ওরা ফ্ল্যাগ বানাবে, সেই ফ্ল্যাগটা ওখানে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। পুঁতে দিয়ে আসবো, কোনো ব্যাপার না। ঠিক রাত্রি 12টা নাগাদ ও রওনা হয়েছে। বাড়িটার যেটা আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে, যে বলছে আমাকে, সে বলেছে যে বাড়িটার যেটা বৈশিষ্ট্য, বাড়িটা কি কোনো মানে স্মরণকালের মধ্যে কলকাতায় তো এরকম কোনো ভূমিকম্প হয়নি যেটাতে বাড়ি বসে যেতে পারে। বাড়িটা যেন অন্য পাড়া বা মানে পাড়ার অন্য বাড়ির থেকে বা রাস্তার থেকে যেন একটু নিচু ছিল। আর বাড়িটার সাধারণত আমাদের যে ছাদটা তো আমাদের তো নিজস্ব একটা মানে এখন তো সেই মেজারমেন্টটা অনেকটা পাল্টে গেছে, ফ্ল্যাট হওয়াতে সেই ছাদ এখন অনেক নিচু হয়ে গেছে, কিন্তু যত পুরনো বাড়ি হয় তাদের ছাদ অনেক উঁচু উঁচু হয়, এটাই সিস্টেম ছিল। ওই বাড়ির বাড়িটা যতটা বয়স, সে যে সময়কার বাড়ি, সেই সময় যত ছাদগুলো উঁচু উঁচু থাকতো, সেই সময় কিন্তু ওদের ছাদটা খুব নিচু, যার ফলে আশেপাশে যে ছোট ছোট গাছগুলো আছে, পেয়ারা গাছ বা ওই ধরনের যে ফলমূলের গাছ আছে, তার উপরে উঠলে বা ওই পাশের পাঁচিলে উঠলেই কেউ যদি একটু লম্বা ঠম্বা হয়, সে না ছাদে উঠে যেতে পারবে। তো ওই ছেলেটা দেখে এসে বললো, কোনো ব্যাপার না, আমি ওটা গিয়ে করে আসবো। ঠিক ওরকম রাত্রি 12টা নাগাদ। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে, ওখানে যখন
ইয়েটা মানে ওই ফ্ল্যাগের মতো আর কি, যে জিনিসটা ও ওখানে টানিয়ে দেবে বা আটকে দেবে, পাঁচিলের গায়ে আটকে দেবে কিছু থাকলে সেখানে, যা হোক করে ও সেট করবে, যা কী করে সেট করবে আমি জানি না, যাই হোক সেরকম করবে। সেখান থেকে ওকে ভিডিও কল করতে হবে, কারণ ও যদি মিথ্যা কথা বলে ওকে পুরোটা দেখাতে হবে যে দেখো ভাই আমি এই ছাদে দাঁড়িয়ে আছি, এরকমভাবে বোঝাতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও তো ঠিক। হ্যাঁ, ওয়েলকাম সৃজা, ওয়েলকাম। তারপরে ও কি করেছে, ঠিক ওই 12টার পর ও গিয়ে সেই পাঁচিলের উপর উঠেছে, পাঁচিলের উপর উঠে ভাবছে যে গাছ দিয়ে উঠলেও আমি যেতে পারবো, আবার এখান দিয়ে যে সানসেটটা রয়েছে সেটা দিয়ে আমি ঝুলে যেতে পারবো। তো ও ওই সানসেটটা দিয়ে মানে ও সেখান দিয়ে কিরম করে উঠে গেছে ছাতে উঠে গিয়ে এবার সেই ওকে যে একটা ফ্ল্যাগের মতো একটা লম্বা মতো একটা কাপড়ের টুকরো দিয়েছিল, সেটাকে ও ওখানে একটা বোধহয় কোনো মানে দড়ি মেলার বাঁশটাস কিছু একটা ছিল, যার মধ্যে ও ওটাকে বেঁধে টেঁধে ওই জিনিসটাকে করেছে। এদিকে কিন্তু ঘুরঘুরটি অন্ধকার, হ্যাঁ এমন কিছুই না, আশেপাশে স্ট্রিটের কিছু তো লাইট তো থাকেই, তো সেই রকম ওই রকম আলো আবছা আলো আধারি, তার মধ্যেই ও বন্ধুদেরকে ভিডিও কল করেছে, করে বলছে দেখ দেখ আমি পেরেছি, ওই দেখ ছাদ, ওই দেখ ছাদের ঘর, ওইখান দিয়ে মানে ওই সিঁড়ির যে ঘরটা থাকে, এই দেখ ওদের ছাদ, এই দেখ হেন তেন, ওই দেখ নিচে বাগান টাগান। সবাই বলছে চলে আয় আর থাকতে হবে না, ঠিক আছে। বাবা রে কীরকম লাগছে, চারপাশটা ভীষণ নিশুতি মতো, এত নিশুতি রাতে তুই ওখানে গেছিস, নিস্তব্ধ চারপাশ, আর একদম বাড়িটা তো একটু একটা কর্নার মতো জায়গায়, ধারে পাশে বাড়িগুলো একটু দূরে, চলে আয় বাবু, আর থাকতে হবে না তোকে। তো বলছে বাবা আমি আসলাম আর তোরাই ভয় পেলি, কি বোকা রে বাবা, সত্যি কি ভিতর ডিম সব, বলে ও তো খুব হাসতে আবার নেমে, এবার ওর কি হয়েছে, ও গেট দিয়ে বেরোতে গেছে, ও কিন্তু পাঁচিল ডিঙিয়ে ওর নিচে নেমেছে, নিচে লাফিয়ে নেমেছে, এবার সামনে গেট পেয়েছে, গেট খুলে ও বেরোবে, গেট যখন খুলে ও পাটা দিয়েছে, প্যাচ করে একটা কিছুর মধ্যে ওর পাটা পড়েছে, মানে যেন পাটা একটু হড়কে গেল, তখন ও ওই মোবাইলের টর্চটা জ্বালিয়েছে, লাইটটা দিয়েছে, তখনও দেখছে একটা লেবুটা যেন একটু কেমন মানে যেন ঝলসানো টাইপের এরকম আর কি, লেবুটা যেন রোদে শুকানো না কি, ও ঠিক ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, যাই হোক একটা লেবুর উপর পা পড়লে যা হয়, এবং সেটার থেকে ওর মানে বডি ওয়েটটা ওর উপর পড়ার জন্যে দেখা গেল পুরো রসটা মানে যেন মনে হলো প্যাঁচ করে, মানে ওর কীরকম একটা বিচ্ছিরি লেগেছে, কিন্তু ভয় পায়নি, সমস্ত রসটা যেন চারপাশে ছিটকে গিয়ে লাগলো, যেন মনে হলো যেন একটা কী হয়ে গেল আর কি, যাই হোক মানে আবার কি দেখ এখানে আবার কি লেবু টেবু ফেলে রেখেছে, যাচ্ছে তাই একদম বলে ও চলে আসলো, ভালো কথা, চলে এসছে, ওখানে তো খুব হইচই হয়েছে। বাই দ্য ওয়ে এই ছেলেটা কিন্তু মানে শহরতলির ছেলে না, এও কিন্তু কলকাতার আরেকটা হ্যাঁ সাহস আছে, সত্যিই সাহস আছে, আমাকে 1,00,000 টাকা দিলেও আমি যাব না। তো যাই হোক এবার ও কি করেছে, বাড়িতে এসে সেদিনকে রাত্রেবেলা ভোর রাতের দিকে ও বললো যে না আমি না বাড়ি ফিরে যাব, আমার কীরকম ভাল লাগছে না, মানে শরীরটা ভাল লাগছে না। আমি বলছি ঠিক আছে, ও বাড়ি চলে এসে ঘুমিয়েছে, তখন একদম ভোর রাত হয়ে এসছে, তখন ও এসে বাড়ি পৌঁছেছে, তারপর ঘুমিয়েছে, ওনাকে উল্টোপাল্টা স্বপ্ন দেখছে, ভীষণ উল্টোপাল্টা স্বপ্ন দেখছে, ও যেন মনে হচ্ছে ও দেখছে যে ও ওই বাড়িটার মধ্যে গেছে, সেই মা বা মেয়েকে কিন্তু ও কিন্তু দেখেনি, কিন্তু ও যেন মনে হচ্ছে সেই মা আর মেয়েকে ও দেখতে পাচ্ছে, তারা যেন ওকে কিছু বলছে যে ও তুই এসেছিস দেখ তোর কি হয়, মানে এই টাইপের যেন একটা ওকে থ্রেট দিচ্ছে, এরকম টাইপের ওর কিছু দেখে ঘুমটা ভেঙে গেছে। তা ও যখন ওই বাড়িতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে, যখন ওই বাড়ির থেকে মানে এক্সপিডিশন সেরে যখন ও বন্ধুদের কাছে এসেছিল, তখন কিন্তু বন্ধুরা ওকে বলেছিল তুই যা চাইবি তোকে তাই খাওয়াবো, বলেছে ঠিক আছে চায়না টাউনে গিয়ে আমাকে ভালো ভালো জিনিস খাওয়াতে হবে। ঠিক আছে, পরের দিন ওরা বিকেলবেলা বেরিয়েছে, ও চায়না টাউন যাবে, গিয়ে ভালো ভালো কিছু খাবে। তা ট্যাংরার ওই সাইড দিয়ে যখন ও যাচ্ছে, তখন মানে যাবে বলে ওরা বাইপাস ধরেছে, ঠিক আছে, এবার তখন সন্ধে হবে,
এরকম সন্ধে হয়ে এসছে। ওরা 5 জন বন্ধু, তা দুজন 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 করে উঠেছে দুটো বাইকে, ওর বাইকে ও একা। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার মানে 3 জনে তো ওরমভাবে তো মানে পাশাপাশি পাশাপাশি তো যাওয়া সম্ভব না। একটু যাচ্ছে একটু যাচ্ছে, আবার দেখে নিচ্ছে সবাই ঠিক আছে কিনা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ওরা তো জানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, মোটামুটি কাছাকাছি ডিস্টেন্সেই ওরা যাচ্ছে। যেতে যেতে একটা সময় ওই ছেলে দুটো, মানে 4 জন আর কি, তারা একটু ওর চেয়ে এগিয়ে গেছে। তখন বাইপাসে একটা টার্নিং ছিল, সেই টার্নটা ও নিয়েছে। টার্নটা নেওয়ার পরে ও একটা সিগন্যালে আটকেছে। সিগন্যালে আটকে রয়েছে। ও ও শুধু একা বাইক, আর চারপাশে ওই গাড়ি, এইসব প্রাইভেট কার হেনতেন এইসব রয়েছে। হঠাৎ ওর যেটা মনে হলো, ও ওই মিররে দেখতে পাচ্ছে যে কেউ যেন সাট করে পেছন দিকে হেঁটে, মানে ঠিক ওর গাড়ির দিকে যেন কেউ চলে আসলো। ও পেছন ফিরে তাকিয়েছি, কিরে বাবা আমার পেছনে আবার কে? না, কেউ নেই। ঠিক আছে, ভুল দেখছি। এবার যখন গাড়ি স্টার্ট নিতে গেছে, তখন ওর মনে হলো ঠিক গাড়ির পেছন দিকে যদি কেউ ওঠে, তাহলে পেছনটা তো একটু বাম্প করে, এরকম করে একটু তো নড়াচড়া হয়। ওর হঠাৎ করে আবার মানে কী রে, আমি এটা কি ভাবছি, হঠাৎ করে যেন মনে হলো কেউ সরে গেল, তারপরে যেন মনে হচ্ছে কেউ পেছনে রয়েছে। ও আবার ফিরে তাকিয়েছে, না কেউ তো নেই। এবারও চলতে থাকছে চলতে থাকছে। এবার কিছু দূর যখন গেছে, ও হঠাৎ করে মানে ও এমন একটা কিছু ও দেখতে পেলো, যাতে ও একদম সাইড করে গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে, ওর হঠাৎ করে মনে হলো যে উল্টো দিক থেকে একটা মেয়ে রাস্তা ক্রস করতে গেছে, উল্টো দিক থেকে একটা বাস এসে তাকে প্রচণ্ড জোরে মারলো, সে ওখানেই মরে গেল। সেটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের দৃশ্যও দেখলো। ও তাড়াতাড়ি করে সাইড করে দাঁড়িয়ে গেছে, কি হলো, আমি এটা কী দেখলাম? তারপরে ভালো করে তাকিয়ে দেখেছে, তো না, কেউ তো নেই, যেরকম নর্মাল ট্রাফিক সেরকমই যাচ্ছে, কিছুতে দেখতে পাচ্ছে না। বলছে, যা বাবা, আমি এটা এইরকম বিশ্রী একটা জিনিস হ্যালুসিনেট করলাম, অদ্ভুত ব্যাপার। আর কীরকম হচ্ছে, এটা কী হচ্ছে আমার সঙ্গে? ও আবার গেছে। তারপর বন্ধুরা বলছে, কী রে তুই এত এরকম মরোস্ট কেন? বলছে, আমার না ভাল লাগছে না, আমি বাড়ি যাব, আমার ভাল লাগছে না। ও বারবারই বলছে আমার শরীরটাও ভালো লাগছে না। তখন বলছে, তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই একজনের পেছনে, সে বলো তুই আমার সঙ্গে চলে আয়। ও আরেকটা ছেলে ছিল, তাকে বলে তুই ওর গাড়িটা নিয়ে ড্রাইভ করে নিয়ে, তোকে ড্রাইভ করতে হবে না। ঠিক আছে, সেইভাবে আসলো। ও সেখানেও যখন ও পেছনে আসছে, হঠাৎ ও সামনের জনকে খামচে ধরে দাঁড় করতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, সে তো বলে, আরে ভাই এটা বাইপাস, আমরা তো পুরো গাড়ির তলে ঢুকে যাব, কি করছিস তুই? বলে, শিগগিরই সাইড কর, আমার ভীষণ, আমি কি দেখলাম এটা? কি দেখলি? বলছে, আবার দেখলাম। ও একটা ওই রকমই দেখছে যে কেউ ক্রস করতে যাচ্ছে, সেটা ছেলে হতে পারে, সেটা মেয়ে হতে পারে, সেটা বয়স্ক হতে পারে, সেটা বাচ্চা হতে পারে, নানান ধরনের ও অ্যাক্সিডেন্ট খালি দেখা যাচ্ছে। যে ওখানে একটা বাইক এসে চাঁ করে একটা গাড়ির সঙ্গে ধাক্কা মারলো, ও শুধু মৃত্যু দেখছে। আর ওর খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক একটা মানে একটা মানুষ আরেকটা মানুষের মৃত্যু তো ওরকমভাবে দেখতে পারে না। ও অস্থির হয়ে যাচ্ছে, ও পুরো অস্থির হয়ে যাচ্ছে যে আমি না নিতে পারছি না, এটা কি হচ্ছে আমার সাথে, এরকমভাবে কি হচ্ছে। এইবার ও না অসুস্থ হতে শুরু করলো। একটা চাকরি ও তো সিনিয়র, তো ওদের থেকে সিনিয়র। ও একটা চাকরি করতো, আইটিতে জব করতো। তো ওর ওর ছুটি নিতে শুরু করলো, ওর শরীর ভাঙতে শুরু করলো। আর এরপরে ওর এমন একটা সিচুয়েশন হলো যে ও আর ভয়টা বাইক চালাই না। বাইপাস তো দূরস্থান, ও নিজের পাড়ার ভেতরেও বাইক নিয়ে চালায় না। ও সব জায়গায় হয় অটো করে যায়, টোটো ডিস্টেন্সে টোটো করে যায়, বা অফিস যায় বাসে করে, সবার মধ্যে বসে থাকে। আর চেষ্টাই করে যে আমি জানলার দিকে তাকাবোই না, কিছুতেই তাকাবো না, কারণ ও শুধু 24 ঘন্টা ও শুধু ওই দেখছে, ঘুমের মধ্যে ওই দেখছে। আর ধীরে ধীরে এটা ওর সাংঘাতিকভাবে ওর মনকে এফেক্ট করতে থাকে। ওর খাওয়া দাওয়া কমে যায়, শরীর একদম ভালো লাগছে না, ভীষণ মানে এক্সহস্টেড হয়ে যায় সব কিছুতে। ওর কিছু অফিসে ভুল করতে থাকে, খুব যাচ্ছেতাই অবস্থা হয়। তখনও না মাকে বলতে শুরু করে যে, মা জানো তো আমার এরকম এরকম হচ্ছে, আমি না এরকম এরকম দেখছি। তখন ওর মা দেখলো ছেলেটা তো বোধহয় পাগল হয়ে গেল। তখন ওর মা একজন বেশ বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তার সাইকিয়াট্রিস্ট ওকে দেখে বলে, কই এরকম আমরা কিন্তু কিছু পাচ্ছি না, মানে সেরকম কিন্তু ওর ঘুমের অভাব হয়েছে, ওকে একটু ঘুমের টাইপের ওষুধ দিল। বলে না, ওকে বরঞ্চ আপনি
মানে রেস্টে রাখুন, ও একটু ও দরকার নেই চাকরি করার, ও একটু বাড়িতে বসে থাকুক। এখন ওইরকম কেউ মা বাবা তো ওরকমভাবে তো কেউ চায় একটা ভালো জব করছে সে আর দুম করে ছেড়ে দেবে। ছেলেটা ওরকম শুকিয়ে যেতে শুরু করেছে এবং ওই যে বললাম সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিয়ে এসছে ওর মা, কিছু হলো না। একদিন ছেলেটা নিজের বাড়ির একেবারে সামনে যখন অফিস থেকে বাড়ি ফিরছে, একদম বাড়ির সামনে এসে একটা কিছুর সঙ্গে ধাক্কা খেলো, ছোট কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়েও পড়ে গেল। পড়ে যাওয়াতে ছেলেটি নাক ভেঙে গেল এবং নাক যখন ভেঙে গেল ও যখন অফিসকে জানালো যে আমার এরকম নাক এরকম আমি খুব সিরিয়াসলি আমি আঘাত পেয়েছি, তো আমি যেতে পারবো না। তখন তারা বললো তোমাকে আর আসতে হবে না, চাকরিটা গেল। তো খুব স্বাভাবিকভাবে ও মানসিক দিক দিয়ে সাংঘাতিকভাবে বিধ্বস্ত হয়ে গেল যে এটা আমার সাথে কি হচ্ছে, আমি এটা কি করব, এরকমভাবে এত মানে চারপাশ দিয়ে এইরকমভাবে আমি তো শেষ হয়ে যাচ্ছি। এক সেকেন্ড, হ্যাঁ। তো এইবার ওর ঠাকুমা সবাই ব্যাপারটা মানে ঠাকুমা সবাইকে ওর মা পুরো ব্যাপারটা জানালো যে ও কিন্তু এইরকম অদ্ভুত জিনিস হ্যালুসিনেট করছে। আমি এরকম ডাক্তার দেখালাম কিন্তু ডাক্তার তো বললো ওর কিছুই কোনো অসুখ নেই ইত্যাদি ইত্যাদি। তখন ওর ঠাকুমা শুনে বলল এ ডাক্তার দিয়ে হবে না, এ ডাক্তার দিয়ে হবে না, ও যে ওই বাড়িটাতে গেছিল ওখান থেকে ওর কিছু একটা হয়েছে, এক্ষুনি এটার স্টেপ নিতে হবে, আমি ব্যবস্থা করছি বলে উনি একজন ওনার সেই কুলপুরোহিত বা ওই ধরনের একজনকে উনি পুরো ব্যাপারটা নাতিকে নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা হলে পুরোটা বললেন, পুরো বলল তুই বল। তিনি শুনে টুনে চুপ করে গেলেন, একদম চুপ করে গেলেন। তখন তারপরে বললেন এরা তো সাধারণত খুব কালী সাধক হন, তো উনি বললেন আমাকে একটু সময় দিন, আমি এর পরে একটা পুজো করে আমি তারপর আপনাকে জানাচ্ছি। তো সেদিনকে তো ওরা চলে আসে। তার পরের দিন সেই ভদ্রলোক নিজে ওদের বাড়িতে আসে, বাড়িতে এসে বলে যে আমার একটু সময় লাগবে। ওই যে ও লেবুটাতে পা দিয়েছিল না, ও যে ছাতে উঠছে এবং ও যে বাট অল্প বয়সী ছেলে হলে যা হয় মানে উত্তেজনায় ওরা বুঝতে পারেনি যে ওই যে ভিডিও কলটা করেছে ও যে হাসাহাসি করছে, ওরা তো নিচে বসে সব জানতে পারছে, সবই তো শুনেছে ওরা। এবং শুনে ওরা কিছু বাজে কিছু চর্চা করে, ওরা কোনো মানে অতিজাগতিক কিছু জিনিস নিয়ে ওরা কিছু চর্চা করে এবং সেই জিনিসটাই ও যখন ছাতে ছিল ও খেয়াল করেনি, ওই লেবুটা এনে রেখে দিয়েছিল। ওটা এও হতে পারে যে ওই ছেলেটির জন্যই রাখা ছিল, অথবা ওরা প্রতি রাত্রেই ওখানে একটি লেবু রাখতো, যদি কেউ বাড়িতে ঢোকে তাহলে ওই গেটটা খুলে, গেটটা তো মানে মাঝখান দিয়ে খুলে যে স্টেপটা দেবে বাইরে সে ওই লেবুটার ওপরেই দেবে এবং তার কিন্তু সাংঘাতিক ওই যে এই জিনিসটা খুব সিম্বলিক ছিল ওর কাছে। ওই যে পাটা পুরোপুরি দিয়েছিল, ওর উপরেই পাটা পড়েছিল এবং একদম ছিটকে যে একদম মানে ওর যে মনে হলো কিরকম প্যাচ করে যেন ওর একটা ভীষণ গা শিউড়ে উঠেছিল। সাধারণত একটা লেবু পায়ের তলায় পড়ে ওই রকমভাবে অতটা ওর মনে হয়েছিল এর ভেতরে এত রস ছিল যে একেবারে এতটা অবধি জায়গাটা ভিজে গেল বলে এইটা ভীষণ সিম্বলিক ব্যাপারটা ছিল। ওই জিনিসটা ওর ওপরে কিছু একটা চালিয়ে দেওয়া হয়েছিল যেটাতে ও অবশ্যই ওর মৃত্যু হবে, ও মারা যাবেই, মানে যেই আসুক না কেন তার মৃত্যু অবধারিত। এবং তার কিন্তু এইভাবে মৃত্যু, ও যে ওই বাড়ির সামনে এসে ও যে মানে বাইক চড়া বন্ধ করে দিয়েছিল এবং তারপর থেকে ও যে খালি হ্যালুসিনেট করছে যে চারপাশে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওরও কিন্তু মর্মান্তিক অ্যাক্সিডেন্টেই কিন্তু ওর মৃত্যু আছে। ঠিক আছে, আমি 2 সপ্তাহ আমার সময় লাগবে, 2 সপ্তাহ আমার সময় লাগবে, তবে আমি ওকে উদ্ধার করে দেবো এই জিনিসটা থেকে। মানে মানে মায়ের সেটাই ইচ্ছা, আমি সেটাই করব। কিন্তু ওকে কথা দিতে হবে ও যেন ওই পাড়া বা ওই জায়গার ধারে পাশ দিয়ে যেন জীবনে কোনোদিন না যায়, কারণ এর পরে যদি ওরা ওকে দেখতে পায় যে ও জীবিত আছে তাহলে কিন্তু ওকে মেরে ফেলবে।
তখন কিন্তু কি কোথা দিয়ে যে ওরা কি চালনা করবে আমি কিছু প্রোটেকশন দিতে পারবো না, মানে এর চেয়েও সাংঘাতিক কিছু জিনিস ওর উপরে দেয়া হবে আর কি, সেটা যেন কখনোই না হয়। আর ছেলেটা এর মধ্যে মানে ওর মা দেখেছে ছেলেটা একা একা কথা বলে, ছেলেটা মানে ওই রকম জিনিস হ্যালুসিনেট করতে করতে যা হয়, ও মানে ব্যালেন্সটা হারিয়ে ফেলছিল, মানসিক ব্যালেন্সটাই ও হারিয়ে ফেলছিল। তো যাই হোক, প্রায় 2 সপ্তাহ ধরে ওদের বাড়িতে টানা উনি পুজো করতে থাকেন, টানা প্রত্যেক দিন পুজো করতেন। পুজো করে 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 তারপর ওকে বললেন, হয়তো কিছু দিয়েছিলেন সেটা ওরা ঠিক জানে না, কিন্তু বলেন যে আর কোনো চিন্তা নেই, ওর সঙ্গে যেটা ছিল আমি সেটাকে তাড়িয়ে দিতে পেরেছি। এখন সেটা কি ওদের ওখানেই রিটার্ন গেছে বা কিছু হলো সেটা আমি বলতে পারবো না, মানে মায়ের ইয়ে তো, যেরকম মাতৃশক্তি যেরকমভাবে ওনাকে চালনা করেছে উনি সেরকমভাবেই সেই কাজগুলো করে গেছেন। তবে এটা ও কিন্তু প্রাণ ফিরে পেল, এবং ওকে একটাই ওটাই যে আপনারা দেখবেন, এবং ছেলেটিকে দিয়ে ওকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে আমি আর কোনোদিন ওই পাড়ায় ঢুকবো না, ওই ধার পাশ দিয়ে আমি যাব না। তো তারপর কিন্তু যেহেতু ওই ছেলেটি ওই পাড়া থেকে মানে আর কোনোদিন ওরা যায়নি, কিছুই করেনি। ও তারপর যে ওই বাড়িতে কি হয়েছিল বা ওই মেয়েটার কি কিছু হয়েছিল, সেই ছেলেগুলো এখন তারা যে যার জীবনে মানে দূরে দূরে চাকরি পেয়ে চলে গেছে, এইটা নিয়ে তারা আর কোনো খবর তারা জানে না। কিন্তু ছেলেটি এখনও সুস্থ আছে, বিয়ে ঠিয়ে করে সে এখন সংসারী হয়ে গেছে আর কি, সে তো এখন আর ওরকম ছেলে নেই, সে এখন প্রায় 30-32 বছরের একটি যুবক আর কি, সে সুস্থ স্বাভাবিক সে আছে। তাহলে দেখো ওই মানে সেই বাড়ির 2 মহিলাকে সে চিনতো না, একটি মহিলা এবং একটি মেয়ে, তাকে কিন্তু এই ছেলেটি চিনতো না এবং তারাও ওকে চিনতো না। এবার কিন্তু দুটোই হতে পারে, কিন্তু ও যে ছাদে উঠে একটা ভিডিও কল করছে এবং সেখানে খুব হাসাহাসি হচ্ছে, এই দেখ আমি এখানে, এখন তারা আমার ছাদে ভিডিও কল হলে আমি বুঝতে পারবো না? যদি চেঁচি চেঁচি কেউ কথা বলে সেটা তো আমি টের পেতেই পারি। তো তখনও একটা কিছু ওরা অ্যাকশান নিয়েছে, সেটা হতে পারে, এবং সেই অ্যাকশানটা খুব সাংঘাতিক ছিল। আর আরেকটাও হতে পারে যে ওরা রোজই ওই লেবু জাতীয় বা ওই যে জিনিসগুলো আর কি, ওরা প্রতিদিনই ওরা যেই বাড়িতে আসুক, সেটা চোর হোক কি যেই আসুক না কেন, তার উপর দিয়ে এই সাংঘাতিক জিনিসটা হবে, দুটোই প্রবাবিলিটি রয়েছে। কেমন লাগছে তোমাদের কি জানে? আসলে আমার যা মনে হয় কি জানো, এটা ওনারা করতো কেন, মানুষের জীবনে হতাশা যে মানুষকে কোথায় কোথায় চালনা করতে পারে, কোন কোন খারাপ কাজের দিকে চালনা করতে পারে সেটা বোঝানো খুব মুশকিল। ওরা তো সব দিক দিয়েই আঘাত পেয়ে, ভদ্রমহিলার অবস্থাটা চিন্তা করে দেখো, আমি বলছি না যে একটা মানুষের জীবনে আঘাত পেলেই তাকে খারাপ কাজের দিকেই উদ্বুদ্ধ হতে হবে, সেটা কোনো কথা নয়। সেটা সে অন্যভাবেও তো বহু মানুষ আছে যারা অনেক নেগেটিভ জিনিসের হয়তো নেগেটিভ আচরণ সবার কাছ থেকে পেলেও তারপরেও তারা যথেষ্ট পজিটিভ থাকতে পারে। কিন্তু এটা নির্ভর করে সেই মানুষটি কীরকম বা সেই মানুষটার লড়াই করার ক্ষমতাটা কীরকম। হ্যাঁ, আসলে আমার যেটা মনে হয় যে ওই যে একজন তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেল, সেই বাচ্চাটাকেও ছেড়ে দিয়ে চলে গেল, এটা আমার কাছে ভীষণ নির্মম লেগেছে, ব্যাপারটা ভীষণ নির্মম। কারণ নিজের সন্তানকে মানুষ একটা তার শারীরিক খুঁতের জন্য তাকে ছাড়তে পারে কি করে, এটা তো আমার মাথায় আসেনি। কোনো ভদ্র মানুষ এই জিনিসটা করতে পারে না। বহু বাবা আছেন যারা অসম্ভব স্নেহে তার যে একটু পিছিয়ে পড়া বা তার কোনো শারীরিক বা মানসিক কোনো ত্রুটি আছে সেই সন্তানকে তারা বুকে আগলে ধরে রাখে। এখন এর সব মানুষ তো এক হয় না, সব মানুষ কিছুতেই এক হয় না, বিভিন্ন ধরনের মানুষ আছে, কত ধরন আছে। আচ্ছা, এরপর একটা ঘটনা বলি, সেটা একটু বড় ঘটনা। হ্যাঁ, সেটা এই যে আমি আগের দিন যে ঘটনাটা বলেছিলাম একজনের, যে একটা ছোটবেলায় মেয়েটি কবরস্থানে চলে গিয়েছিল খেলতে গিয়ে, সেখানে কবরটাকে জড়িয়ে ধরেছিল। তোমরা আগের দিন যারা আছো তারা মনে আছে কি না আমি জানি না। তো
বলেছিলাম না যে সে তার পরবর্তী ওইখানে ওর একটা পোর্টাল খুলে গিয়েছিল। ওই যে একজন সেই মাথায় কী বলে ওগুলোকে, মানে কাঠের টুকরো টুকরো নিয়ে, কাঠ কুটো নিয়ে কেউ যাচ্ছিল, একজন একটা বুড়ি যাচ্ছিল, তারপর ও 3 মাস অসুস্থ ছিল আগের দিন যেটা বলেছিলাম। তো সেই তার পরবর্তী জীবনে কিন্তু তার সঙ্গে এই রকম ঘটেই গেছে, ঠিক আছে। আরেকটা ঘটনা সে আমাকে জানিয়েছে, একটা নয়, অ্যাকচুয়ালি 2টো ঘটনা। সেটা হচ্ছে আমি লিখেই রেখেছি সেটা। হ্যাঁ, তারা একবার বাবা মা আর ভাই আর ঠিক আছে, সে তখন কলেজে পড়ে, একটি মেয়ে তখন। সেটা হচ্ছে 2004 সাল, তখন কিন্তু এই সুনামি তখন কিছু আসেনি। তখন ওরা গিয়েছিল মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম কিছু একটা বলেছিল, আমার ঠিক খেয়াল নেই কোন মাসটা গিয়েছিল। যাই হোক, তখন ওরা গিয়েছিল, তো মানে বছরের শুরুর দিকেই ছিল। তো ওরা গিয়েছিল আন্দামান, এবং ওখানে গিয়ে তখন খুব সুন্দর আবহাওয়া, কোনো প্রশ্নই ওঠে না যে ওখানে এসি রুম লাগবে। বা 2004 সালে ফট করে লোকে এসি রুমটা, অনেক সময় এখন যেমন এসি ছাড়া ভাবাই যায় না, কিন্তু তখন তো এতটা উত্তপ্ত ছিল না ব্যাপারটা। তো ওরা কিন্তু নন এসি রুমই নিয়েছিল, ওদের জন্য 2টো নন এসি রুম নেওয়া হয়েছিল। এবং এই যে নামটাও বলতে চাইনি যে হোটেলটায়, সেই হোটেলটা কিন্তু ওই সময়কারই, মানে তার খুব বেশি দিন আগে ওটা হয়নি। একদম রাস্তার পাশেই একটা বেশ বড় হোটেল, এবং সেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তকতকে একদম ঝাঁ চকচকে একটি হোটেল। সেখানে উঠেছিল, কিন্তু ও একটা স্ট্রেট একটা করিডোর, একটা লম্বা একটা করিডোর, যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা একটা কাঁচের বড় জানালা আছে, কিন্তু সেই কাঁচের জানালাটা কিন্তু কাঁচটা কিন্তু সিলড, মানে কোনো দিক দিয়ে তুমি নাড়াতে পারবে না বা খুলতে পারবে না, ওটা ওখানেই সিল করা। তো যাই হোক, ওরা ঠিক তার পাশেই যে ঘরটা, সেই ঘরটাতেই ও আর ওর ভাই ছিল। ওর ভাই তখন ক্লাস 9, আর তার পাশের ঘরটা হচ্ছে বাবা মা ওখানে ছিলেন। তো ও ঘরটার মধ্যে ঢুকেও যেটা মোটামুটি যা বর্ণনা দিয়েছে সেটা হচ্ছে গেটটা দিয়ে, দরজাটা দিয়ে ঢুকলেই না একটা লম্বা মানে টয়লেট। এবার টয়লেট থেকে বেরিয়ে একটা সাইড দিয়ে হচ্ছে মেন রুমটাতে ঢুকতে পারা যায়। তো রুমটা বেশ মোটামুটি ভালোই সাইজ, সুন্দর, সব কিছুই রয়েছে। একটা বিশাল বড় বিছানা রয়েছে, একটা ডাবল বেড একটা আছে বেশ বড়। একটা ওয়াল, মানে ও তার আগে একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ও যখন গিয়ে ওই করিডোরের একদম শেষ প্রান্তে গিয়ে একটা কাঁচের জানলা দেখেছে। অল্প বয়সী মেয়ে, ও কাঁচের জানলাটা দিয়ে না নিচের দিকে তাকিয়ে দেখছে বড় বড় গাছ রয়েছে। গাছের ওপাশে কি আছে ওটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বেশ মানে ঝাপড়া কিছু গাছ থাকে না, যে গাছের ওপাশটা কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ও মাটিটার দিকে ওর খেয়াল হয়েছে, মাটিটার দিকে দেখে না ওর খুব অদ্ভুত লেগেছে। মাটিটা কুচকুচে কালো। আন্দামানের মাটি কুচকুচে কালো হওয়ার তো কোনো কারণ নেই। ও তো বাকি আন্দামানে তো অনেকটাই গেছে বা ঘুরেছে টুরেছে, তো সেখানে কোথাও ওরকম কুচকুচে কালো মাটি দেখেনি। ওখানে দেখছে মাটিটা কুচকুচে কালো, ওর একটু কীরকম একটা লেগেছে। যাই হোক, তারপর তো নিচে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে ওদের বেরোনোর তাড়া ছিল, ওদের নিচে এসে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওরা মা বাবাও বলেছে যে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে ওরা বেরিয়ে যাবে, সেদিনকে ওরা সেলুলার জেল দেখতে যাবে। তা ও তো ওখানে গিয়ে ভাই বলছে দাঁড়া আমি একটু দেখে আসি, নিচ থেকে আসছি বলে ওর ভাই ফট করে বেরিয়ে গেল। ভালো কথা। ও ভেতরে গিয়ে ও এবার ভালো করে ঘরটা দেখতে গিয়ে ও একটা জিনিস দেখলো, যে ওই যে বাইরের দিকটা দেখা যায় আর কি, যে জায়গাটা থেকে, ওখানটাতে একদম আগাগোড়া বিশাল পর্দা দিয়ে ঢাকা। তো ও ভেবেছে ওখানে জানলা টানলা রয়েছে, নিশ্চয়ই ওদিকে জানলা, এখন আমার সময় নেই, এখন আমি বেরোবো। তো নিজের ড্রেস ফ্রেস বার করে নিয়ে রেডি করে গুছিয়ে টুছিয়ে রেখে
তা ও ইয়েতে চলে গেছে, দরজাটা লক করেছে, বাইরের দরজাটা, ভাই নেই, দরজাটা ভালো করে লক করেছে, লক করে ও ইয়েতে ঢুকে গেছে, ওয়াশরুমে ঢুকে গেছে। এবার ও যখন ও শাওয়ারের তলায় মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও বলছে একদম সম্পূর্ণ স্নান করছে, তখন ওর মনে হলো দরজাটা খট করে, বাইরের যে দরজাটা সেটা খট করে খুলে ওর মনে হয়েছে ভাই ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে ওই যে বললাম সামনেই টয়লেটটা, সেখানে পাশ দিয়ে গিয়ে হচ্ছে ঘরটার মধ্যে, এবং সেখানে টিভিটা চালালো সে। তারপর ঘরের মধ্যে ইয়ে হচ্ছে, মানে কেউ উঠছে বসছে, কথা বলছে না, উঠছে বসছে, হয়তো ওই ট্রলি ধরে, তখন তো ওরকম ট্রলির মতো ছিল না, বড় বড় সুটকেসগুলো ছিল আর কি, সেগুলো একটু জোরে ঘ্যাস ঘ্যাস করে টেনে হয়তো জিনিসপত্র বার করছে। তখন হঠাৎই ওর মনে হয়েছে ভাই এত আওয়াজ করছে কেন, এত জোরে জোরে আওয়াজ করছে কেন, আমি তোর জিনিসগুলো বার করে দেবো, নিশ্চয়ই আমার জিনিস নিয়ে ঘাঁটছে, নিশ্চয়ই শয়তানি করছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ও বলছে আই ভাই কেন এরকম করছিস, তো ভাই কোনো উত্তর দিচ্ছে না। ও তো বলেই যাচ্ছে কি আশ্চর্য, তুই এত আওয়াজ করার কি আছে, এবার কিন্তু তোকে এসে হোটেল থেকে বার করে দেবে, তুই এত আওয়াজ করছিস কেন। ভাই তো কোনো কথা, ভাই তো এর মধ্যে 10টা কথা শুনিয়ে দিত দিদির কথা শুনে, কিন্তু সে তো কোনো উত্তর দিচ্ছে না। তখন ওর কীরকম একটা অস্বস্তি হয়েছে যে কি হলো, ভাই কেন উত্তর দিচ্ছে না। আর ও তখন শাওয়ারটাকে বন্ধ করেছে, বন্ধ করাতে তারপরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তখন মনে হচ্ছে না, কোনো ভেতরে তো কোনো আওয়াজ টাওয়াজ নেই, ভাই কি এর মধ্যে বেরিয়ে চলে গেল। ও আবার মানে দরজাটাকে খুলে ও মুখটা বার করেছে। ওর কিন্তু ভালো লাগছে না, এইবার ওর কিন্তু ভালো লাগছে না। ওর মনে হচ্ছে যে এটা কি হচ্ছে, এটা কি ভাই সম্পর্কে তো ও তো ভাইকে মানে কোলে পিঠে মানুষ করছে, তো সেখানে তার নেচার সম্পর্কে তো ও একদম মানে 500% ও জানে। সেখানে ওর কীরকম একটা অস্বস্তি হয়েছে। ও তাড়াতাড়ি করে বেরিয়ে না, তখন ও মুখটা বার করেছে, মুখটা বার করে দেখছে তো ভেতর দিয়ে বন্ধ। তখন বলছে এই ভাই ইয়ার্কি মারছিস তুই, এই ভাই কী করছিস তুই, ভাইয়ের একটা নাম আছে, আমি সেটা বলছি না, এই কী রে তুই এরকম করছিস কেন, আমার কিন্তু অস্বস্তি হচ্ছে, তুই এরকম করিস না, আমি কিন্তু বাইরে বেরোচ্ছি, কিন্তু সে কোনো রেসপন্সই করছে না, ভাই তো এরকম করে না। তখনও ভাবছে যে আমি মনে হয় ভুল করেছি, কিন্তু ওর না ভালো লাগছে না, একটা অস্বস্তি, একটা মেয়ে, অল্প বয়সী মেয়ের যদি লেগে যায় তাহলে বুঝতেই পারছো সবাই। তো ও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে ড্রেস ফ্রেস পরে দরজা খুলে পাশের ঘরে গেছে, গিয়ে দেখছে মা ওখানে মা ওয়াশরুমে গেছেন, আর ভাই ওখানে বসে বাবার সঙ্গে গল্প করছে। তো বলছে তুই ঘরে গিয়েছিলি, বলছে কখন, আমি তো সে কখন বেরিয়ে গেছি, ওই আমি মানে ট্যুর প্ল্যান করছে আর কি, কোন দিক দিয়ে যাবে, আর কিছু দেখবে কিনা এইসব বাবার সঙ্গে। বাবা বলছে না, ও তো অনেকক্ষণ ধরে এখানে রয়েছে, কেন, বলছে না কিছু না, ভাই তোর জামা কাপড়গুলো আমি এখানে এনে দিচ্ছি, বাবার স্নান হয়ে গেছে, মায়ের হয়ে গেলে তখন না তুই যা। বলছে এই কেন রে, ওটা কি তোর একার ঘর নাকি, আমি তাহলে ওখানে স্নান করতে পারবো না, কি ব্যাপারটা কী রে। ওর ভাই আবার উল্টো ওকে বলছে, কিন্তু ও চাইছে না যে ভাই ওর ভেতরে যাক, তাহলে ওকে আবার একা গিয়ে সেখানে গার্ড দিতে হবে, ওর একদম ভাল লাগছে না, ঘরটাতেই আর যেতে ভাল লাগছে না। তারপরে যাই হোক, ও জামা কাপড় আবার গিয়ে ভাইকে সঙ্গে নিয়ে গেছে, গিয়ে জামা কাপড় নিয়ে এসে এই ঘরে রেখেছে। তার ভাই কথা শুনে ওইখানে স্নান টান করে নিয়ে সবাই মিলে আবার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। বলে এই যে আমি বেরিয়ে গেলাম, আমার মাথা থেকে পুরো ব্যাপারটাই যে আমার অস্বস্তি হচ্ছিল, কে ঘরে ঢুকেছিল, কে দরজা আটকেছিল, কে টিভি চালিয়েছিল, বা এই ধরনের যে নানা রকম আওয়াজগুলো হচ্ছিল ঘরের ভিতরে দুরুম দারুম করে, পুরো ভুলে গেলাম। মানে এত সুন্দর লাগলো। সেলুলার জেল মানে একটা খুব স্বাভাবিক, একটা ভীষণ ভারতীয়দের কাছে একটা ভীষণ সেন্টিমেন্টের ব্যাপার। তো সেইগুলো খুব ভালো, ভীষণ ভালো ঘুরে টুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে ফিরেছে। এবং ওরা এসে খাওয়া দাওয়া করে তারপরে একবারে ঢুকে গেছে ঘরে। তখন বাবা মা পাশের ঘরে রয়েছে, ওরাও এসে ওখানে, ওরাও ওই ঘরে রয়েছে। এইবার ও ঘরে ঢুকেই বললো দিদি, ঘরে ঢোকা মাত্র আমার আবার সেই একটা কিরকম অস্বস্তি হতে শুরু করেছে, ভীষণ অস্বস্তি হতে শুরু করেছে। আগের ওর জীবনের ও যেহেতু, এবং ওর যেটা বলে যে আমি বুঝতে পারি আমার ধারপাশে যদি কিছু থেকে থাকে, আমি তার জেন্ডারটা সবচেয়ে আগে ফিল করতে পারি, এটা ছেলে বা এটা মেয়ে, আমি যে কি করে পারি তা আমি জানি না,
আমি যদি চোখে নাও দেখি, কিছু নাও দেখি, কিন্তু আমি তার প্রেজেন্স পরিষ্কার বুঝতে পারি। তো সেখানে ওর যেটা হলো যে ও ভাইকে বললো যে তুই না এই সাইডটা শো, ওই যে ওই পাশে যে মানে বড় পর্দা দেওয়া যে দেওয়ালটা, সেই দিকে ও বললো আমি শুচ্ছি। ও ওই দিকে গিয়ে শুলো না, ভুল বলছি, প্রথমে ও টিভি চালিয়ে ভাই শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছে। ছেলে মানুষ, সে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে, সে ঘুমিয়ে পড়েছে। এইবার ও চারপাশের সমস্ত লাইট টাইট জ্বালিয়ে, দেয়ালের মধ্যে ছোট 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 লাইট লাগানো ছিল, সেই লাইটগুলো জ্বালিয়ে, আর তখন মানে বর্তমানে যিনি ওর হাজব্যান্ড আর কি, তখন ওর বয়ফ্রেন্ড ছিল, সে ওকে একটা ছোট্ট গীতা গিফট করেছিল। সেটাও একদম অন্য কারণে, সেটা ওই গীতাটা না ও নিজের ব্যাগের মধ্যে সবসময় রেখে দিত, যেহেতু মানে বয়ফ্রেন্ড দিয়েছে। তো সেইটাকে ও বার করেছে, ব্যাগের থেকে বার করে নিজে একদম এরকমভাবে না ধরে বসে রয়েছে যে এটাই ঈশ্বর আমাকে রক্ষা করো, আমি ভীষণ ভয় লাগছে, আমি কিছুতেই ঘুমোতে পারবো না, আমি কিছুতে বলে আমি যতবার আমার মনে হচ্ছে আমি চোখটা বন্ধ করছি, আমার পরিষ্কার মনে হচ্ছে একদম খাটের চারপাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এবং সে একজন মহিলা। বললো তার মানে বুঝতে পারছো বাবা, বলতে গিয়ে আমারই নিজে ভয় লাগছে, তোর বাবা। তারপরে সে তো উঠে বসে রয়েছে। তা এক সময় মানে টিভিটা এত জোরেই চলছে যে ওর ভাই উঠে বলছে, কী রে তুই এত জোরে, আমি এরমভাবে সহ্য করতে পারছি না, এই লাইটগুলো এত নেভা। তখন বলছে ভাই তুই না ওই পাশ থেকে এ পাশে সরায়, তুই এ পাশে শো, আমি ওই দিকটা। বলে তোর যত রাজ্যের ভাই বোন যা হয় আর কি, তোর যত রাজ্যে তুই যা বলবি আমাকে সেটা শুনতে হবে, আমার ভালো লাগে না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে এমন জোরে টিভি চালালি যে আমি একেবারে আমার ইয়ে হয়ে গেল, হেন তেন ভ্যান করে। সে এসে কিন্তু কথা শোনে, দিদি তো তার কথাটা শুনেছে। তো ও এসে আবার নিজের জায়গায়, মানে ওর জায়গাটাতে ও শুয়ে পড়েছে, ও মেয়েটি ওই পাশে গেছে, মানে ওই পর্দাটার দিকে। বলে এবার গিয়ে আমার সমস্ত শরীর হিম হয়ে যাচ্ছে ভয়ের চোটে, এবং হোল নাইটও জেগেছিল, সারা রাত ও জাগা, বলে একটা সেকেন্ডের জন্য আমি ভয় চোটে, এবং নিজের প্রত্যেকটা হার্টবিট আমি শুনতে পাচ্ছি, এবং আমি কন্টিনিউয়াস আমি ওই মানে হনুমান চল্লিশা আমি ইয়ে করে যাচ্ছি, মনে মনে বলে আর পাঠ করছি, আর মানে যত ধরনের ঈশ্বরকে ডাকা যায় আর কি, আর ওই গীতাকে একদম হাতের মধ্যে, মানে মনে হচ্ছে যেন ওইটাই ওকে ওর তখন এইটাই মনে হচ্ছে যে ও যদি ও এক হাতে গীতাকে এরকমভাবে ধরে রেখেছে, আরেক হাতে হাত দিয়ে ও হাতটা বাড়িয়ে ভাইয়ের একটা হাত ধরে রেখেছে, ভাবছে যে আমার ওপর যা হয় হোক, আমার ভাইয়ের উপর যেন কিছু না হয়, ওর যদি কিছু হয় ওর সাংঘাতিক, বুঝতেই পারছো দিদি হলে যা হয় আর কি। তো এরমভাবে তো সারা রাত ওর ঘুমের ডিস্টারবেন্স হয়েছে, কেউ চোখই বন্ধ করতে পারেনি পুরো। তার পরের দিন ওরা সাইলেন্ট গেছে, এবং সেদিনকেও বলো ওই একটাই অদ্ভুত জিনিস, যে মুহূর্তে ও হোটেলটা ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ওর মন থেকে সমস্ত জিনিসটা যেন মনে হচ্ছে ওয়াশটা আউট হয়ে যাচ্ছে, ও আর কিছু মনেই রাখতে পারছে না। বাইরে গিয়ে ও একবারও মানে মা বাবাকে তো বলেইনি, বা ভাইয়ের সামনেও কিচ্ছু বলেনি, যদি ভাই ভয় পায়, এটা ওর ভীষণ একটা ব্যাপার ছিল। তো যাই হোক, পরের দিন রাত্রেবেলা যখন মানে ভাই প্রায় ঘুম এসে গেছে আর কি, ভাই পাশ করছে যে এবার ঘুমিয়ে পড়বে, আর বলছে খবরদার তুই কিন্তু একদম টিভি চালাবি না, আর একদম কিছু করবি না, আমি বলে রাখলাম। সেদিনকে ভাইকে ও আরেকটা সাইডে দিয়েছে আর কি, মানে যে সাইডটা আর কি ও সেফ বলে মনে হয়েছে সেই জায়গাটাও ভাইকে দিয়েছে। তার পাশে একটা ছোট্ট টেবিল আছে, বেড সাইড যে টেবিলগুলো হয়, তার উপরে কাঁচের এরকম এত বড় একটা জাগে করে ভর্তি জল, ভুল বলছি, এটা এই ঘরে না, ভুল বলছি। এবার ও তারপর ও যে মানে ভাই যখন ওরকম ছটপট করছে, তখন মানে এবার ঘুমোবে আর কি, ও না উঠে সোজা মায়ের কাছে চলে গেছে, বলছে মা তোমরা দুজন ওই ঘরে যাও না মা, আমি আর ভাই এ ঘরে আসি। বলছে আমি শুয়ে পড়েছি, রক্ষা করো, আমি সারাদিন প্রচণ্ড ঘুরেছি, আমার সারা শরীর এখন ব্যথা হচ্ছে, আমি এখন ঘুমোবো, যাও বাবা তুমি যাও। সেই রাতেও ওখানেও কিছু করতে পারলো না, সেই রাত্রিটাও ও সম্পূর্ণভাবে জাগা।
তারপরের দিন ও বলল, মা তোমরা রুমটা চেঞ্জ করো না প্লিজ, আমার এই রুমটাই বেশি ভালো লাগছে। ওর মা বলে, অদ্ভুত ব্যাপার। তখন ওর যেটা মনে হচ্ছে যে এই ঘরটাতে যদি কিছু থেকে থাকতো, মানে নিশ্চয়ই কিছু থাকলে মা তো কমপ্লেন করতো, মা এই ঘরটার মধ্যে তার মানে কিছু নেই, ওই ঘরটার মধ্যেই আছে। তখন ও ভাইকে নিয়ে এই ঘরে চলে আসে সমস্ত জিনিসপত্র নিয়ে। ওর ভাই তো ভীষণ গজগজ করতে থাকে, এই কী রে, তুই এই ঘর বলবি, আমি ওই ঘরে যাব, তুই এই ঘর বলবি, আবার আমাকে এখানে আসতে হবে, যত রাজ্যের ঝামেলা টামেলা। যাই ও ঝগড়া টগড়া করেছে, কিন্তু কথাটা শুনেছে এবং ওর মা বাবাও বলেছে আচ্ছা ঠিক আছে। 3 নম্বর দিনে ওরা ঘুরে টুরে এসছে। রাত্রেবেলা এসে ও আবার এই নতুন ঘরটাতে ঢুকেছে। নতুন ঘরটার মধ্যে ঢুকে এইবার ওর মনে হচ্ছে যে না, এই ঘরটা নিশ্চয়ই আর কিছু নেই। তখন ও ভাই একটা সাইডে শুয়েছে, ও আরেকটা সাইডে শুয়েছে। ওই ভাইয়ের মাথার কাছে হচ্ছে এই ঘরে আর কি একটা বেড সাইড একটা টেবিল, এবং তার উপরে বেশ বড় একটা কাচের জাগে ওরা জল দিয়ে গেছে। ভালো। এবার ওর তো ঘুম ঘুম পাচ্ছে, ও চোখটা বন্ধ করে দিল, ঠিক আছে। এবার হচ্ছে হঠাৎ মানে প্রায় ও তন্দ্রা চলে এসছে, এমন সময় একটা বিকট জোরে আওয়াজ। ওর মনে হলো যেন ভূমিকম্প হয়ে গেল, দুমদাম করে বিভৎস জোরে একটা আওয়াজ হয়েছে। যেই এরকম একটা আওয়াজ হয়েছে তখন ও দেখছে যে এই কি আওয়াজটা কি হলো, ধরা উঠে বসে গেছে একদম আওয়াজের চোটে। ও দেখছে ওর ভাই পুরো নিচে পড়ে গেছে। পড়ে শুধু যায়নি, কাঁচের ওপরে পড়েছে। ওই মানে যে বেডসাইড যে টেবিলটার উপরে যে জলের জাগটা ছিল সেইটা পুড়ে একদম চারপাশে ছড়িয়ে গেছে কাঁচ। ওর ভাইয়ের এখানে 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 চারপাশে কেটে গেছে, এইসব জায়গা কেটে গেছে। কিন্তু ওর ভাই না হাঁ করে তাকিয়ে রয়েছে যে আমাকে কে ধাক্কা দিয়ে ফেলে দিল রে দিদি, তুই আমায় ধাক্কা দিয়েছিস। ও তখন দেখছে যে আমি যদি এই কথাটা বলি যে আমি ধাক্কা দিইনি, তাহলে ও মারাত্মক ভয় পাবে। তখন ও বলেছে যে কি জানি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভাই, আমি তো ঠিক জানি না রে, আমি কি জানি হয়তো ঘুমের মধ্যে করে ফেলেছি, আমি হয়তো ধাক্কা দিয়ে ফেলেছি, সরি। ওর সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করেছে যে শিগগিরই একটা ফার্স্ট এড একটা কিছু ব্যবস্থা করুন, আমার ভাই এরকম পড়ে গেছে। তো তারা তো এসে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। ওকে সমস্ত সারা ওর বাড়িতে, ও মানে বাড়িতে বলছে পাশের ঘরে কিন্তু মা বাবাকে ও ডাকেনি, তাদের রাত্রেবেলা ও উদ্বিগ্ন করতে চায়নি, ও নিজেই ব্যাপারটা ট্যাকেল করেছে। তারপর তো তারা ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তখন বলছে দেখুন, ও তো ছোটো ছেলে, আপনারা একটা কাজ করুন, কাঁচের জিনিস আর দেবেন না, আপনারা স্টিলের জিনিস দিন, স্টিলের জাগ দিন। এইবার বাকি রাতটা ও আর তো ঘুমোতে পারছে না। ও তো শুধু ভাবছে যে এটা কী হলো, এবং ওর ভাই তো মানে ভাইয়ের তো যন্ত্রণা করছে, এখানে ব্যথা করছে, এখানে ব্যথা করছে। যাই হোক, সে তো কিছুক্ষণ বাদে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওর তো ভাবলো হায় ঈশ্বর, এটা তো একটা বিশাল বড় একটা আরও ভয়ঙ্কর জিনিস হতে পারতো, এটা তো ছোট ছোট কাঁচের টুকরোর উপর দিয়ে গেছে। এবং আলটিমেট যেটা হলো, ওরা ওখানে 9 দিন ছিল, মেয়েটা 9 দিনই জাগা ছিল। ও একদিন রাতেও ও ঘুমোতে পারেনি। কিন্তু এটাও একটা আশ্চর্যজনক ঘটনা যে 9 দিন জেগে রয়েছে সে, কিন্তু দিনের বেলা কিন্তু তার শরীরে কোনো খারাপ কিছু লাগছে না, সে কিন্তু ভালোই ঘুরে বেড়াতো। আর বলতো রাত্রেবেলা মনে হতো আজকে রাতে না ঘুমালে আমি মারা যাব, এরকম মনে হতো আর কি ঘরের ভেতর ঢুকে। কিন্তু যে মুহূর্তে ও যে ঘরেই ও যাক না কেন, যে ঘরেই শুক না কেন, ওর পেছন তো সে ছাড়ে না, সে তো ওর চারপাশে হেঁটে যায়। আর ওই ভাইকে তো দিয়েছে ধাক্কা। ঠিক আছে, যখন এই পুরো ঘটনাটা ঘটে গেল, নবম দিন যখন ওরা বেরিয়ে চলে আসছে, সকালবেলা থেকে ওদের মানে বেরিয়ে আসার তাড়া আর কি, তখন ও সবার উপস্থিতিতে, ও আগেই এটা ঠিক করে রেখেছিল যে সবার উপস্থিতিতে আমি দেখতে চাই যে ওই যে পর্দাটা আমি একদিনও সরালাম না, আমি সাহস পেলাম না। একদিন রাত্রেবেলা ও মায়ের সামনেই একটুখানি ফাঁক করেছিল, দেখেছিল
বিকট মানে নিকষ কালো কিছু, কালো আর কি, অন্ধকার। ও কিছু দেখতে পায়নি, ও চট করে বন্ধ করে দিয়েছে। ও বললো আমার সাহসেই কুলালো না যে আমি পর্দাটা পুরো সরিয়ে দেখবো যে ওর পাশে কি আছে। সবসময় মনে হতো ওই পর্দার আড়ালে না জানি কি ভয়ঙ্কর জিনিস আছে, এবং পর্দার আড়াল থেকেই বোধহয় আমাকে কেউ দেখছে। পর্দার আড়ালেই যে আছে সে কেউ তো আছে, এবং সে পর্দার আড়ালেই আছে। এই যে সব সময় ওর আগাগোড়া ফিলিংসটা হয়েছে। তো যাই হোক, দিনের বেলা যখন আরেকটা জিনিস হয়েছিল। একটি হোটেলের একটি ছেলের সঙ্গে ওর ভাইয়ের খুব ভালো একটা মানে সম্পর্ক হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, বন্ধুত্ব বলো বা আলাপ বলো। ওখানে কীরকম একটা কিসের মিষ্টি বললো, রাঙা আলুর কি একটা স্পেশাল টাইপের মিষ্টি বানানো হয়, সেটা একটু দূরে দোকান আছে, সেটা খুব ফেমাস ছিল। তো ওর ভাই তার সঙ্গে গিয়ে সেখান থেকে সেই মিষ্টি কিনে এনেছে। এই সমস্ত জিনিস হয়েছে। সেই ছেলেটার সঙ্গে বেশ ভালো কথা বলতো, এবং ছেলেটা কিন্তু বাঙালি ছিল। তো বাকি ওখানে তো বিভিন্ন মানে সাউথ ইন্ডিয়ান তো প্রচুর ছিল আর কি। যাই হোক, যেদিন কেউ চলে আসছে, ও যখন লাগেজ বার করার জন্যে বারবার লোক আসছে আর লাগেজগুলো নিয়ে টিয়ে যাচ্ছে, তখন ও সবার সামনে ওই পর্দাটা সাঁ করে খুলে দেয়। বলে খুলে আমি পুরো মানে দিনের বেলা বলো আমার পুরো গাটা মনে শিউরে উঠলো। সামনেই ও যেটা দেখতে পাচ্ছে, আগে যে কাঁচের বারান্দা থেকে যে কাঁচ দিয়ে দেখা যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ঘন একটা জঙ্গলের মতো একটা, মানে বেশ পেছনটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছিল না। কিন্তু এখান দিয়ে ও যে জানলায় দাঁড়িয়ে রয়েছে, জানলাটা ওটা পুরোটাই কাঁচ দেওয়া, যে সেখানে ও বাইরেটা যে দেখতে পাচ্ছে, ওখানে একটা সম্পূর্ণ কালো কুচকুচে অতি পুরনো ব্রিটিশ আমলের একটা বাড়ি, এবং সেটা কালো কুচকুচে। এটা দেখেও বুঝলো যে বাড়িটা এমনভাবে মানে পুড়ে যেন বেগুন পোড়া হয়ে রয়েছে। সে বাড়িটা যেন পুরো একটা বেগুন পোড়া বাড়ি, একেবারে ঝলসে যাওয়া, সমস্ত কিছু ঝলসে গেছে। এবং ওখানে বোঝাই যাচ্ছে ওখানে একটা এত বড় অগ্নিকাণ্ড হয়েছিল, শুধু ওই কঙ্কালটুকুই দাঁড়িয়ে আছে। বাড়ির যাবতীয় দাহ্য যে জিনিসগুলো সেগুলো কিচ্ছু নেই, খুব স্বাভাবিকভাবে। এবং বিশাল বিশাল বলছে সেই যে খিলান টিলান, একদম পুরনো, অতি পুরনো ব্রিটিশ আমলের বাড়ি আর কি। এবং সেটা না দেখে বলল আমার না পুরো যে দেখছে তারই একটা মানে এ বাবা, ইস এটা কি, এ মা এটা কি, সবাই এই জিনিসটাই বলছে। ওর সঙ্গে বাবা মা ভাইটাই বলছে এ মা আছি, এই জন্য এইখানে পর্দাটা দিয়ে রাখে। কি বিশ্রী দেখতে, মানে একটা যদি মানে ভীষণ দেখে বাজে লাগছে, তার মানে সেটা কতটা বাজে। হ্যাঁ, তো তারপরে তো নেমে এসছে, ওরা সবাই নেমে এসছে। ও বুঝতে পারলো যে তাহলে এই জিনিসটা, এখানে বিশাল কোনো একটা অগ্নিকাণ্ড হয়েছিল এবং সেখানে বহু লোক পুড়ে মারা গেছে, এইটাই হবে। তখন ও নিচে নেমে এসে ওই ছেলেটাকে ধরেছে যে ভাই আমি তো তোর দিদির মতো, আমাকে একটু বল তো দেখি ভাই কি ব্যাপার। তখন বলছে কি বলবো, না সেরকম তো কিছু নয় আসলে, ওই পেছনে ওইটা একটা মানে ব্রিটিশ আমলেরই ছিল, ওখানে বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল এবং সেখানে অনেক লোক মারা যায়। ওই বাড়িটার মধ্যে অনেক লোক ছিল, তারা মারা যায়। এবং এই পুরো যে জায়গাটা জমি টমি সব দেখছি মানে একটা বিভৎস অগ্নিকাণ্ড হয়েছিল। তো তারপরে তার অনেক বছর বাদে, মানে হয়তো 100 বছর বাদে, এই যে সামনের যে জমিটা, যেহেতু এটা একদম রাস্তার ধারে, এটা ওদের যে মানে মালিক আর কি, এই হোটেলের যে মালিক, সে কিন্তু কিনে নেয় এবং সেই হোটেলটা এখানে গিয়ে বলছে এইটাই, আর তো কিছু নেই। বলছে না না, কিছু তো একটা আছে বাবু, তোমরা তো এরকম বললে হবে না। ওর মাঝখানেই ওই দ্বিতীয় দিনে কিন্তু ও আরেকটা নন এসি রুম চেয়েছিল ইয়েদের কাছে, রিসেপশনে গিয়ে ও বলেছিল যে আমাকে অন্য, বলছে না আর তো দেয়া কেন, কি অসুবিধা, বারবারই যেন ওর মুখ থেকে কথাটা বার করতে চাইছিল ওরা, যে কেন কেন কি হয়েছে, আপনি ঘরে থাকবেন না কেন, কেন কেন কি হয়েছে, বারবার ওকে জিজ্ঞাসা করেছে। ও যথারীতি কোনো উত্তর দেয়নি, ও একদমই ও চাইনি এই ঘটনাগুলো মানে কিছু বলতে বা কিছু। আর সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সেটা মানে পরবর্তী যে ঘটনাটা বলবো সেই ঘটনাটার মধ্যেও বুঝতে পারবে। ও যে রুমটাতে ছিল সেটা হচ্ছে 209, এবং
ও পরবর্তী ক্ষেত্রেও ও যে যে জায়গায় গিয়ে ওর যত মানে এই ধরনের অনুভূতি হয়েছে অদ্ভুতভাবে, সেটা অনলাইনে বুকিং হোক, গিয়ে বুকিং হোক, যেভাবেই বুকিং হোক না কেন, ওর ভাগ্যে 209 নাম্বার রুমটাই পড়ে। ও সেটাই বলছে যে দিদি আমি জানি না এটা কেন হয় আমার সাথে, কিন্তু আমি যে যে রুমে গিয়ে ইয়ে করেছি, এবং তার পরবর্তী ক্ষেত্রে এরকমই হয় যে প্রথমেই ও হাজব্যান্ডকে বলে দেয় যেন ওটা কোনো অবস্থাতেই 209 না হয়, তাহলে আমি যাবই না, আমি কোনো মতেই যাব না। বা ওখানে গিয়েও যদি আমি দেখি যে সেই হোটেলে 209 বলে, আমি আমার সমস্ত ট্রিপ ক্যান্সেল করে বাড়ি চলে আসবো, বাড়িতে এসে থাকবো, ডাল ভাত খাবো, সেও ভালো, আমি কোনো অবস্থাতে কোনো হোটেলে 209-এ আমি ঢুকবো না, কারণ আমার সব সময় এখানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, এই ঘটনাটা ওরা পুরো আবার যখন কলকাতায় ফিরে আসে তখনও পুরো বাড়িতে বলে। কিন্তু সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, ওর ভাই শুধু ওই একটা জিনিস ওর মনে হয়েছিল যে ওকে কেউ একটা সজোরে মানে পেছনে একটা ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, এবং ফেলাটা কীরকম ফেলা ভেবে দেখো, যে ওই ইয়েটা শুদ্ধও পড়েছে, তার মানে তো সেই জিনিসটা আগে পড়েছে, ওই যে জলের যে জাগটা সেটা তো আগে পড়েছে, ও তার উপরে পড়েছে, সেটা তো একটা মানে মারাত্মক জিনিস হতে পারতো, ভয়ঙ্কর জিনিস হতে, সেটা মারাও যেতে পারতো, মানে ঈশ্বর রক্ষা করেছেন আর কি, যে সেরকম কিছু হয়নি। তো যাই হোক, এটা এই ঘটনা তো চলে গেল। এর অনেক বছর বাদে, অনেক বছর বাদে এটা সম্ভবত 2016, তখন ওর বিয়ে হয়ে গেছে, ওর মেয়ে হয়ে গেছে, ওর মেয়ে তখন ছোট্ট মানুষ, ঠিক আছে। ওরা লখনৌ গেছিল, এবং সেটা ওদের পরিবারের অনেকে ছিল, ওদের চেনা পরিচিত পরিবার মানে অনেকে ছিল আর কি। সেখানে ওরা যখন লখনৌ বেড়াতে যায়, সেখানে নামটা আমি বলেই দিচ্ছি, সেখানে দেবা শরীফ বলে একটি বিশাল বড় মাজার আছে, অসম্ভব খ্যাত সেই জায়গাটা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কারোর কোনো রিয়াকশন দেখছি না, আমি কি একা একাই কথা বলে যাচ্ছি? কিছুই বুঝতে পারছি না কিন্তু, মানে আমাকে শোনা বা দেখা যাচ্ছে তো, মানে আমি অনলাইন মানে কি বলে, আমি লাইভে আছি তো নাকি নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না। নাকি আমি লাইভ থেকে বেরিয়ে গেছি? কেউ একটা কিছু কমেন্ট করো, আমি নাহলে কিছুই বুঝতে পারছি না যে আমি আদৌ লাইভে আছি কিনা। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার এই ফোনটাতে সব আটকে গেছে, আমি কিছু ধরবই না, আমি আগের বারের মতো বেরিয়ে যাব আবার, কিচ্ছু টাচও করছি না আমি। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে আমার কিচ্ছু আসছে না, আমি আর পাশে একটা ফোন নিয়েছি, অলোকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভেবেছি যে সব কিছু আটকে রয়েছে, আমি সেই জন্য একটু ঘাবড়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা বলছিলাম, যে ও লখনৌতে যে ওরা যে মানে মাজারটাতে ওরা যাবে বলেই ওরা তিনজন, ওরা বাকিদের আত্মীয়দের নেয়নি, বাকি যে আত্মীয়রা তারা কিন্তু লখনৌতে একটা কোনো ভালো একটা জায়গায় রয়েছে। এবার ওর হাজব্যান্ড আর বাচ্চাটাকে নিয়ে ওরা ওই গেছে ওই দেবা শরীফে, ঠিক আছে। ওখানে সম্পর্কেও যেটা বলছিল যে ওটা এত পপুলার, মানে সারা ভারত থেকে লোক ওখানে যায়, তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়, ওটা এত ভালো একটা মাজার। তো সেখানে সম্পর্কে যেটা অত্যন্ত ফেমাস যে ঘটনাটা, যে সবাই তোমরা নিশ্চয়ই জানো, সঞ্জয় দত্তের একটা সেই টাডা আইনে একটা বিশাল ব্যাপার হয়েছিল, এবং যখন মানে বিশাল বড় পানিশমেন্ট হবে আর কি ওনার, ওই সব এত ডিটেলে আমি যাচ্ছি না, যাই হোক ঘটনা সবার জানা। ওখানে ওই মাজার থেকে বেরিয়েই কিন্তু উনি ফোন পান যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, উনি এবার ছাড়া পেয়ে যাবেন, বা এরকম একটা কিছু ঘটনা হয়েছিল। যাই হোক, মানে সঞ্জয় দত্ত ওখানে গিয়েছিলেন যখন উনি ওখানে ধরা পড়েছিলেন। আচ্ছা, মানে ওই কেসে যখন ওনার ওই সব হয়েছিল, জেল ফেল হয়েছিল।
তো যাই হোক, তো সেখানে ওরা যে হোটেলটায় উঠেছিল তার থেকে কিছুটা দূরে, মানে একেবারে কাছে না, কিছুটা দূরে, সেটা যা হয় লখনৌ তো অত্যন্ত প্রাচীন শহর এবং ওখানে যথেষ্ট মানে নবাবী ঘরানার লোকজন তারা ছিল। হোটেলটার মাঝখানটা ফাঁকা, চারপাশ দিয়ে গোল, পুরো বাড়িটা হচ্ছে গোল, হোটেলের যে স্ট্রাকচারটা সেটা পুরো গোল, এবং সেখানে প্রতিটা ফ্লোরে এই যে লবি দিয়ে যে তুমি হাঁটতে, বা বাইরে বারান্দা, যদি ওই যেটা ভেতর দিকের যে বারান্দা সেইটা দিয়ে যদি তুমি হাঁটতে থাকো, তুমি পুরোটা রাউন্ড করতে পারবে, এরকমভাবে ঘুরতে পারবে। তো যাই হোক, ওরকমভাবে ঘোরা যায় আর কি। তো সেখানে একটা ঘরের মধ্যে ওরা একটা রুমে উঠেছে, সেই রুমটাও 209। ঠিক আছে, এখন 209 দেখে ওর সেই ঘটনা মনে পড়ে গেছে যে বাবারে, আন্দামানে আমার সঙ্গে কিন্তু 209, কিন্তু সেটাই 209টার জন্যেই যেটা হয়েছে, বা 209-এর সঙ্গে যে ওর আবার সেই পোর্টালের একটা ব্যাপার খুলে যাচ্ছে বা কিছু, সেটা কিন্তু ও এবার ফিল করে, এইবারের ঘটনাটাতে ফিল করে, তার থেকে মানে অনেক বছর বাদের ঘটনা। ঠিক আছে, তো সেখানে এই সন্ধে হয়ে আসছে, এরকম একটা সময় ওর হাজব্যান্ডের কিছু বন্ধু বা ওই হয়তো ওনার যাই হোক সহকর্মী বা কিছু, ও তার পরিচিত কয়েকজন আসে, এবং সেখানে ওরা খুব বসে গল্পগুজব করতে থাকে। আর মেয়েটা বলে যে আমি একটু বাইরেটা খেলি। হ্যাঁ খেলো, ঠিক আছে। ও ওরকম খেলেছে টেলেছে এইটা নিয়ে, মানে সেখানে যে কি হয়েছে সেটা আমরা পরে জানবো। এবার ওই সেই 209, ও তখন ও শুধু ভেবেছে বাবা, সেই আমি যে আন্দামানে গিয়েছিলাম, সেই যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল সেটা 209, আবার সেই রুমটাই আমি পেলাম 209, ওর মনের মধ্যে একটু খচখচ করছে। তা তারপরে রাত্রেবেলা তো তো শুয়েছে, শুয়ে ওর এবং যেহেতু ভীষণ টায়ার্ড ছিল, ওরা আবার পরের দিন সকালবেলায় আবার লখনৌতে, মানে যেখানে ওর বাকি সমস্ত আত্মীয় স্বজন সবাই রয়েছে সেই হোটেলে আবার ফেরত চলে যাবে। তো সেখানে ও শুয়ে চোখটা বন্ধ করেছে, চোখটা বন্ধ করে, মানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, ও ও চোখটা বন্ধ করেছে। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওর ওই জিনিসটা মনে হয়েছে যে আবার ওর খাটের চারপাশে কেউ একজন হাঁটছে। এবার এবং সে শুধু হাঁটছে না, সে যেন মনে হচ্ছে একটু দৌড়চ্ছে, একটু স্পিডে দৌড়চ্ছে, আবার ঘুরছে, আবার ঘুরছে। এইবার তো ওর তো মানে ভীষণ একটা ইয়ে হয়ে গেছে, সর্বনাশ করেছে। তখন ওর কিন্তু মানে এত বছরের এত সমস্যা হতে 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 ও এখন মানে হনুমান চল্লিশা ওর মানে ঠোঁটস্থ। ঠিক আছে, ও পুরো উঠে বসেছে, উঠে বসে একদম গড় গড় করে হনুমান চল্লিশা পড়তে শুরু করেছে। তার কিছুক্ষণ বাদে ওর হাজব্যান্ড বলছে কি হয়েছে, কিছু হয়েছে? বলছে না না কিছু হয়নি, তুমি ঘুমো, তুমি ঘুমো। ও কিছু বলে না। ও কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে লাগলো, দেখো ও কতটা ভালো মনের মানুষ। ওর যাই প্রবলেম হয় না কেন, ও নিজে একা ফেস করতে যায়, ও কাউকে কিন্তু কিছু বলে না। আগে ভাইয়ের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, মা বাবাকেও কিছু জানায়নি, পুরো ট্রিপটাই বানচাল হয়ে যেতে পারতো, সবার ভীষণ মানসিক চাপ হতো, ও কিন্তু কাউকে কোনো উদ্বিগ্ন করেনি। এক্ষেত্রেও তাই হয়েছে, ও মেয়ে বা স্বামীকে কিছু বুঝতেই দেয়নি, ও সারা রাত বসে ওরকমভাবে হনুমান চল্লিশা পাঠ করেছে, এবং পরিষ্কার বুঝতে পেরেছে ঘরের মধ্যে কেউ রয়েছে। ও কিছুতেই চোখ বন্ধ করতে পারছে না। এবং শুধু তাই না, যখন ওর ঝিমুনি চলে আসছে, যখন ও ঝিমিয়ে পড়ছে, ওর পরিষ্কার মনে হচ্ছে ও চোখটা খুললেই ও দেখতে পাবে মুখের সামনে এখানে কারোর মুখ, এইরকমভাবে যেন সে নেমে এসে ওকে দেখছে, মানে এইটুকু ডিস্টেন্স, যেন এই 1 বিঘত ডিস্টেন্সের মধ্যে ও চোখ খুললেই তাকে দেখতে পাবে, এইরকম অবস্থা ওর হচ্ছে। ও অসম্ভব ভয় পেয়ে আবার উঠে বসছে। তো এরকম হতে 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 তারপর যখন ভোর হয়ে গেছে, তখন ও ঘুমিয়ে পড়েছে। এদিকে 5টার সময় ওকে বেরোতে হবে। তারপরে তো 5টার সময় যখন ওকে ডেকেছে, ওঠো ওঠো এবার আমরা বেরোবো, তখন উঠেও বলছে ওই যে আমরা যে হোটেলটাতে এবার যাব, সেই হোটেলটা বুকিং হয়ে গেছে। বলছে হ্যাঁ হয়ে গেছে, 209-এ আমার ইয়ে হচ্ছে। বলছে আমি ঢুকবোই না হোটেলে, আমি হোটেলে যাবোই না, তুমি এক্ষুনি বুকিং ক্যান্সেল করো, ওই রুমটাতে না, 209-এ আমি কিন্তু কিছুতে পার। কীরকম অদ্ভুত চিন্তা করে দেখো, 209 ওকে আর ছাড়ে না। যে এটা যদি মনে হয় যে কাকতালীয় ব্যাপার, মানে
কতবার কাকতাল গাছে বসেছে রে বাবা। ভেবে দেখো যে এইটা কি মারাত্মক জিনিস। 209 তো ওকে ছাড়ছে না। ওর হাজব্যান্ডকে বলেছে আমি কিছুতেই যাব না, তুমি এক্ষুনি দরকার হয় আমরা অন্য হোটেলে উঠবো, সেও ভালো, আমি ওই হোটেলে 209টাতে আমি কোনো অবস্থাতেই যাব না। তখন ওর হাজব্যান্ড খুব অবাক হয়ে বলছে কেন, কি হয়েছে? বলছে আমি সেটা বলতে পারবো না, তুমি কিছুতেই এটা আমি যাব। যাই হোক, সেটা তো সমস্ত হয়েছে। তারপর বাকি ট্যুর ওদের যথেষ্ট ভালো ছিল, ওরা ঘুরেছে বেরিয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। এবার যখন কলকাতাতে এসে যখন ও বাড়িতে ঘটনাটা বলছে যে এই কিন্তু আমার হয়েছিল, যে আমার, তখন ওর মেয়ে এসে বলছে, মেয়ে কিন্তু তখন একদম ছোট্ট, একেবারে ছোট্ট মেয়ে, বছর 6-7 মেয়ে, সে এসে যে ঘটনাটা বলেছে, আমার বাবারে, আমারই প্রচণ্ড ভীষণই ভয় লেগেছে। সেটা হচ্ছে, মেয়েটা বলেছিলাম ওই যে ভেতরের গোল বারান্দা দিয়ে পুরোটাকে রাউন্ড খাচ্ছিল, ও দৌড়ে 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 যাচ্ছিল। এবার ঘুরতে ঘুরতে ঠিক ওরা যে ঘরটার মধ্যে বসে রয়েছে তার থেকে প্রায় অপোজিটে একটা ঘরের পাশ দিয়ে যখন ও যাচ্ছিল, বেশিরভাগ ঘরেই বোর্ডের ছিল, ওই ঘরটার মধ্যে দেখছে বেশ বড় বড় তালা ঝুলছে। কিন্তু ওই ঘরের পাশ দিয়ে যখন ও আসছিল, ও ভেতরে শুনছে কিছু একটা আওয়াজ, মানুষ হাঁটাচলা করছে বা কিছু একটা আওয়াজ হয়েছে, যাতে ওইটুকু বাচ্চার মেয়ে, তার কিন্তু সে একটা আকর্ষণ বোধ করেছে। ঠিক আছে, এবার সে গিয়ে ওই দরজাটার মধ্যে, এটা ভাবতেও আমার ভীষণ ভয়ানক লেগেছে, ও যে দরজাটা ছিল সেই দরজাটার মধ্যে ও বলেছে কই আন্দার হ্যাঁ বলে ও না দুম দুম করে মেরেছে। একটু বড় মানুষ হলে কিন্তু সেই জিনিসটা করতো না, ছোট বাচ্চা বলেই তার কাছে এটা অদ্ভুত লেগেছে যে কি আশ্চর্য, এটা কি হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে নাকি, বা এটা কি মজা। এটা তো বেশ একটা মজার ব্যাপার যে বাইরে এত বড় তালা ঝুলছে, ভেতরে কেউ হেঁটে বেড়াচ্ছে বা কেউ কথা বলছে, ও পরিষ্কারও শুনতে পেয়েছে। তখন ও যখন দুমধুম করে দরজাটার মধ্যে যখন ও মানে ধুমধুম করে মেরেছে, ও পরিষ্কার ফিল করেছে ও যতবার দুম 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 করলো, উল্টো দিক থেকেও ঠিক ততবার ওখানে ধুমধুম ধুমধুম করা হচ্ছে। হতেই পারে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যে ওখানে কাউকে বন্দি করে রাখা হয়েছে, ঠিক আছে, কোনো লোককে আটকে রাখা হয়েছে, অনেক কিছু হতে পারে। এরপরের যে ঘটনাটা সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে, তখন ও বলেছে কে গো তুমি ভেতরে, তোমার কি আমার সঙ্গে খেলতে ইচ্ছা হচ্ছে? আচ্ছা আমি তো এখানে থাকি না, তোমার যদি খেলতে ইচ্ছা হয় তাহলে তুমি আমার ঘরে এসো, আমরা দুজন খেলবো। সে এসেছিল, ওই ঘর থেকেই সে এসেছিল। সেটা আমাকে যে ঘটনাটা বলছে, সে বলছে এবার আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে সে এসেছিল এবং সে খেলতেই এসেছিল, সে দৌড়ে 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 চারপাশে ঘুরছিল। এবং ও যদি ভেতরে কেউ থাকতো, সে তো কিছু তো একটা সাউন্ড করতো, যেখানে ও মানে কিছু একটা শুনেছে, যে হাঁটাচলা করছে, যে দুমদুম করে দরজায় এসে মানে ওই 3টে দুমদুম করলে সেও 3টেই দুমদুম করছে, তাহলে সে তো গলা দিয়ে কিছু একটা আওয়াজ বার করতে পারতো, বা সে ওটা দিয়ে আরও অনেকক্ষণ ধরে দুমদুম করতে পারতো। সে কিন্তু সে এ যা বলছে সেটা সেও শুনছে। তা মেয়েটা ওটাই বলেছিল যে যদি কেউ এখানে থেকে থাকো, তোমার কি খেলতে ইচ্ছা হচ্ছে, তাহলে আমি আমার ঘরে যাচ্ছি, তুমি আমার ঘরে এসো। সেই বাচ্চাটি যখন এই ঘটনাটা সবাইকে বলছে, তখন বলছে মা আমার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, তুমি তো ভয় পেয়েছো রাত্রেবেলা। ও তো এটা বিশ্লেষণ করতে পারছে না যে আমি যাকে ডেকেছি সে এসছে, সে অশরীরী, সে অলৌকিক বা এই ধরনের কিছু, এটা কিন্তু সে বলছে না। কিন্তু সে কোথাও একটা রিলেট করতে পেরেছে, বাচ্চা, ওইটুকু বাচ্চা, সে এসে বলছে মা আমার সঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটেছে। মা এটা কি ছিল? ও তো ভুলে গেছে, ও তখন মাকে কিছু বলেনি বা বলবার মতো হয়তো প্রয়োজনই বোধ করেনি। ও ভেবেছে সত্যিই ভেতরে কেউ আছে, বা ওর বাচ্চার মতো করে সে বিশ্লেষণ করেছে। কিন্তু মা যখন এইটা নিয়ে বলেছে যে আমি ভীষণ ভয় পাচ্ছি, বা ও তো শুনেছে, ও তো ঘটনাটা শুনতে পাচ্ছে, ওকে যদিও ঘর থেকে বার করে দেওয়া হয়েছে অন্য ঘরে, তখনই এসে বলেছে মা তোমাকে আমার একটা কথা বলার আছে, ওখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল বলে এই ঘটনাটাই সে বলেছে। যাই হোক, আমার কাছে ভীষণ স্পুকি লেগেছে, ভীষণ ব্যাপারটা লেগেছে। ওখানে কাউকে যদি আটকে রাখতো তাহলে সে একটা
তিনটের বদলে তিনটের ধুম ধুম, চারটের বদলে চারটে নখ সেও করতো না। সে তাহলে আরও, সে যদি বিপদে থাকতো সে অনেক বেশি ওখানে একটা হুলুস্থুলু করতো, তাই নয় কি? যাতে বাচ্চাটা ভয় পেয়ে চিৎকার করে বা কাউকে ডাকে বা মা বাবাকে ডেকে নিয়ে আসে যে আমাকে উদ্ধার করো বা কিছু না, সে তো ব্যাপারটা এনজয় করছে ভেতর থেকে, সে ব্যাপারটা এনজয় করছে এবং সে রাত্রে খেলতেই এসেছিল বন্ধুর সাথে। ব্যাপারটা সাংঘাতিক লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগলো, ঘটনাটা মারাত্মক। যাই হোক, আজকে ইয়েটা খুব কেটে বেরিয়ে গেল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তোমাদের কেমন লাগলো কি জানি, বুঝতে পারছি না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আসলে ও তো একদম বললাম না 5-6 বছরের ছোট্ট বাচ্চা, ও তো ওর বুদ্ধি দিয়ে ও যা বুঝেছে যে ভেতরে ওরও হয়তো তার মানে বাচ্চা তো কোনো, সেও ভেবেছে ভেতরে কেউ বাচ্চাই আছে, তাহলে আমার সঙ্গে একটু খেলুক, তারও এইটাই ইচ্ছা হয়েছে আর কি। আর সে দরজাটা আর ওর কাছে এটা ভীষণ অদ্ভুত লেগেছে যে বাইরে এত বড় তালা, ভেতরে একটা মানুষ, সে কীরকম, কোন বয়স, কী বৃত্তান্ত, বাবারে। যাই হোক, খুব ভয় লেগেছে আমার এই ঘটনাটা, তো আমারই খুব ভয় লেগেছে, মানে যখন শুনেছি আমিও চুপচাপ বসেছিলাম, বাপরে বাপ, রক্ষা করো। যাকে আজকে দুটো হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার আজকে 3টে হয়ে গেল। আমি একবার ইয়েতে এসে আবার বেরিয়ে গেছিলাম যে আমি কিছু বুঝতে পারছিলাম না, তো আজকে আরও ছিল, কিন্তু আজকে থাক, এই পর্যন্তই থাক, আমিও টায়ার্ড। আর 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু এটাতে যে কতক্ষণ হলো কে জানে। আর কি বলবো, না শেষ করে দেবো? যা বলবে, আমার তো মনে হয় শেষ করে দেওয়াই ভালো, অনেকক্ষণ হয়ে গেছে। অগ্রিমা এসছিস? এখানে তো সমস্ত আটকে রয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরেকটা বলবো? আচ্ছা, আরেকটা বলে দিই। তবে এটা মানে আজকে যে কটা কালেকশন, আমার আজকে যে কটা ঘটনা আমি শুনেছি তার মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে আর কি। বাপরে, বিশেষ করে বাচ্চার অভিজ্ঞতাটা, এটা কিন্তু মারাত্মক। আর দেখো, 200 নয়, কিছু জিনিসের সত্যি কোনো ব্যাখ্যা থাকে না, কখনোই ব্যাখ্যা থাকে না। 2004 আর তারপর 2016, এতগুলো বছর বাদে সেই আবার ও সেই একই এক্সপিরিয়েন্স হলো যে এখানেও এসে কেউ হাঁটলো এবং ও সারা রাত ঘুমোতে পারলো না। আর মানে এটা ভাবতেও কিরকম অদ্ভুত লাগে না? এবং সেই রুম নাম্বার 1, এবং তারপরের যে তার চেয়েও আশ্চর্যজনক ঘটনা, ওরা লখনৌতে যে বড় হোটেলটায় উঠেছিল সেখানে ওর জন্যে যে রুমটা অ্যালোটেড ছিল সেটাও 209। এটা কি করে হয়? এবং ও তো শিওর ছিল যে ও যদি 209তে ঢুকতো, ওর আবার এরকম কিছু ভয়ঙ্কর কিছু ও এক্সপিরিয়েন্স করতো। আসলে তাই হয়, সবাই তো ঠিক এই অন্য লোকের সঙ্গে যে তারা তো কিছু কমিউনিকেট করতে আসে, সবার সঙ্গে নয়, ভাগ্যিস নয়, ভাগ্যিস নয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এবার বাকি যে এইটার মধ্যে যেমন একটা মানে একটা একদম অন্য ধরন ছিল, এটার ধরনটাই আলাদা। আচ্ছা, এবার যেটা বলি, কোনটা বলবো? আচ্ছা, ডাক্তার একজন ডাক্তারবাবু, এবং তার ডাক্তার বাবু বললে ভুল হয়, সে মানে তার এটা বোধহয় প্রথম পোস্টিং ছিল এটা। আচ্ছা, আমি কি ঘটনাটা বলেছি?
মনে হচ্ছে বলিনি। যদি বলি আমাকে একটু ধরিয়ে দিও প্লিজ, যে আমি কি মানে একই ঘটনা রিপিট করছি কিনা। তবে আমার যেটা দাগ দেওয়া রয়েছে তাতে আমার মনে হচ্ছে যে এটা আমার বলা হয়নি। যদি আমি বলি আমাকে কিন্তু একটু থামিয়ে দিও, এখানে একটু লিখে দিও, তাহলে আমি অন্য গল্প শুরু করব। সেটা হচ্ছে একটি ছেলে, সে প্রথম যে পোস্টিংটা পেল সেটা বাঁকুড়ার একটা জায়গা, ঠিক আছে। এবার বাবা মার অত্যন্ত আদরের একটি মাত্র সন্তান। এখন যা হয় বাড়িতে একটু একটু একদম এই সময়ের ঘটনাটা বলছি না, কিছুদিন আগের ঘটনা বলছি আর কি, বেশ কিছু বছর আগের ঘটনা। তো ওকে ছোটবেলা থেকে যে বাড়িতে মানুষ করেছে, তার নাম ধরুন, আমি নামটা পাল্টে দিচ্ছি, তার নাম ধরুন রঘুদা। তো তিনি একজন বয়স্ক মানুষ, কিন্তু একে ভীষণ ভালোবাসে, এই ছেলেটিকে ভীষণ পছন্দ। তার পছন্দ না, সে মানে মানে আন্তরিকতা দিয়েই সে তাকে বড় করে উঠছে আর কি, একদম অপত্য স্নেহ তার উপরে আছে। তো সে বাড়ি থেকে সে নিজেই সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়ে দিল যে না, ওকে আমি একা ছাড়তে পারবো না, ও বাইরে গিয়ে কি খাবে না খাবে ও দরকার নেই বাবা, আমি ওর সঙ্গে যাব, ওর দেখভাল করব। তারপর তাছাড়া ডাক্তার মানুষ, কখন রাত বিরেতে কলে যেতে হয় ইত্যাদি, আমি ওর সঙ্গে থাকবো। আমি কি এটা বলেছি? আচ্ছা, এটা যদি বলে থাকি একটু জানিয়ে দিও প্লিজ। সুচরিতা, সঙ্গমিত্রা, এরা তোমরা তো মোটামুটি প্রত্যেকটা ইয়েই শোনো, একটু জানিয়ে দিও প্লিজ। আচ্ছা, এরপর যেটা হলো, ওরা যখন ট্রেনে করে যাচ্ছে নাকি বাসে করে যাচ্ছিল, যাই হোক, যাতেই যেখানেই ট্রাভেল, না ট্রেনই ছিল। তো মানে বাঁকুড়া অবধি ওরা ট্রেনে যাবে, তারপর সেখান থেকে ওকে বাসে করে একটু গ্রামের দিকে যেতে হবে। তো প্রথম পোস্টিংগুলো তো এরকমই হয়। তো ও যখন যাচ্ছে ছেলেটি, আর ওই তার সেই রঘুদাই ধরলাম, সেই রঘুদা, তো তারা যখন যাচ্ছে তখন ট্রেনের মধ্যে একটি বেশ সুদর্শনা এবং খুব আধুনিক একজন মেয়ে এবং একটি ছেলে, তারা দেখে মনে হলো ওরা বোধহয় কাজিন এরকম হবে। তাদের মধ্যে মানে বেশ ওদের সঙ্গে আলাপ টালাপ হলো, সে গায়ে পড়েই ওর সঙ্গে আলাপ টালাপ করলো যে ও আপনি ডাক্তার, আপনি অমুক জায়গায় যাচ্ছেন, ও ভালোই হলো, আমরাও তো বাড়ি, ও আমার বাড়িও ওর খুব কাছেই, ও তাহলে আপনারা মানে বাঁকুড়াতে নেমে, সরি আমার গলা ধরে যাচ্ছে, মানে আপনারা নামবেন, নেমে আবার তারপরে আপনারা ইয়েতে যাবেন, বাসে যাবেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের গাড়ি থাকবে, আমাদের সঙ্গে যেতে পারেন। তো না না, আর বিশেষ করে ওই যে যেহেতু মানে মেয়েটি গায়ে পড়ে এত কথা টথা বলছে, ও যা হয়, রঘুদা তো একদম 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 না, ওদের সঙ্গে কিন্তু আমরা যাব না। সে একদম যা হয় গার্জিয়ানের মতো। তো ঠিক আছে। তারপর ওরা এসে যে মফস্বল শহরও না, তার থেকে একটু একটু নিচে, মানে ওই মানে ঠিক গ্রামের থেকে একটু বেটার জায়গা আর কি। যাই হোক, তো সেখানে ওরা একটা বাসা ভাড়া করলো, বাসা ভাড়া করে রয়েছে, এবং সামনের যে ছোট্ট যে স্বাস্থ্যকেন্দ্র সেখানের ও ইনচার্জ। এবার সেখানে শুধু মানে গ্রামের যারা, গ্রাম বলবো না, যাই হোক, সেখানকার যে যারা লোক, তারা শুধু একটা এসেই বলে দিল যে রাতের বেলা কল যদি আসে, একা আপনি যাবেন না, একা আপনি যাবেন না। আর ভালো করে কোন জায়গা থেকে এসছে সমস্ত ডিটেল না নিয়ে, এখানে কিন্তু নানান রকমের লোক থাকে, মানে ডাকাত ফাকাতও থাকে, কিন্তু আপনি যে রাত্রেবেলা জিনিসপত্র নিয়ে বেরোবেন, আপনার কাছে তো নানা রকম অ্যাপারেটাস থাকে, ওষুধ থাকে, ওইগুলোও ওরা নিয়ে নিতে পারে, এসে পিটিয়েও দিতে পারে কিন্তু। তো আপনি রাত্রেবেলা বেরোবেন না। আর এসব জায়গা তো ভালো না, আপনারা শহর থেকে এসছেন, আপনারা তো বিশ্বাস করবেন না, অনেক কিছুই আছে এখানে, একটু বুঝে, মানে একটু বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ডাক্তারকে যদি বলা হয় যে তুমি রাত্রেবেলা কলে যাবে না, তাহলে তো তার পক্ষে তো ব্যাপারটা খুবই মানে এগেনস্ট দ্য রুল হয়ে গেল না। তো সে তো ভাবছে কী রে বাবা কী বলে। যাই হোক, তাও তার রঘুদা তো বললো না, আমি তো সব জিনিসটা একেবারে দেখে শুনে নেব, কে ক্ষতি করতে আসবে বাবা, আর আমি তো তোমায় একা ছাড়বো না।
আমি তোমার ওই মানে যে বক্সটা ছিল সেই বক্সটা আমি তো বয়ে নিয়ে যাবো, এসব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এবার একদিন রাত্রেবেলা বৃষ্টি নামলো, ভালো বৃষ্টি, একদম জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর খুব বাজ ফাজ পড়ছে। তো সেদিনকে বলছে যে ওই সেই রঘুদা বলেছে যে আজকে খিচুড়ি টিচুড়ি করেছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আর আজকে রাত্রেবেলা কেউ ডাকতে আসলে একদম যাবে না, এইসব বিচ্ছিরি রাস্তা, কাদা ঠাদায় পড়ে হাত পা ভাঙবে। তখন বলছে ওরে বাবা এরকম বলো না, যদি আমি ডাক্তার, আমাকে লোক ডাক্তার আসলে আমি যাব না? কি বলো তুমি, এগুলো কি বলছো? এখন আমি বলবো যে একটা রুগী মারা যাবে, কি কারোর হয়তো প্রসব যন্ত্রণা উঠেছে, আমি এখানে বসে থাকবো? এটা তো একদমই হয় না। সেটা সে তো তার রঘুদা তো সে তো খুবই বকাবকি করছে, না তুমি যাবে না, আমি তো বলছি তুমি যাবে না, আর গেলে আমি যাব, কেউ যদি আসে আমি যাব। হ্যাঁ তুমি একটা বুড়ো মানুষ, এই এই প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, আমি তোমাকে নিয়ে যাব, তুমি একটা কথাও যা বলো। বলছে ওসব আমি যাই না, মানে এইসব কথা বলতে বলতে ওরা দুজন খাচ্ছে। ঠিক সেই সময় শুনছে নিচের যে দরজাটা, ওরা দোতলায় থাকতো, নিচের যে দরজাটা সেটাতে ঢক 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 করে ওই মানে কেউ একজন নক করছে। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলে একটা একটা পুরুষ কণ্ঠও আসছে। তখন আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, তো কে আবার আসলো রে বাবা? তখন ও বলছে আসছি আসছি করে নিচে নেমে গেছে। নিচে নেমে গিয়ে দেখছে ওই যে সেই ছেলেটি আর মেয়েটি, মানে যারা ওই মানে বোধহয় জ্যাঠতো তো খুঁড়তো তো এরকম ভাই বোন আর কি, তারা দুজন ওখানে দাঁড়িয়ে রয়েছে এরকম ছাতা মাথায়। ডাক্তারবাবু শিগগির চলুন, এখানের থেকে একটুখানি এত কাদা রাস্তা বলে আমরা গাড়ি আনতে পারিনি, আপনি একটু চলুন, আমার মানে একজন ওই ছেলেটির যে বাবা আর কি, সে খুব অসুস্থ, আপনি একটু চলুন। আচ্ছা ঠিক আছে, ও রঘুদা তুমি আমাকে এটা দিয়ে যাও, মানে যা যা জিনিসপত্র যা যা লাগবে সেটা দিয়ে যাও, এইসব বলেছিল। ওর হাতে না টর্চ ছিল, এখন ইয়ে করতে গিয়ে মানে ওই ছাতাটাও দাও এইসব বলতে বলতে ওর হাত থেকে টর্চটা ঠাস করে পড়ে যায়। যখন ও পড়ে যায় তখন ও ছেলেটি নিচু হয়েছে, নিচু হয়ে যখন টর্চটা নিয়ে এরকমভাবে, টর্চটা তো জ্বালা, ও তো জেলেই জ্বলা অবস্থাতেই মাটিতে পড়েছে। এবার যখন ও কাদা থেকে নিয়ে যখন তুলছে তখন ওর মেয়েটার পায়ের দিকে খেয়াল হয়েছে। মেয়েটার পাটা আর যাই হোক মানুষের পা নয়, সেটা একটা ভয়ঙ্কর কিছু, বড় বড় একদম লোমে ঢাকা, এবং সেটা কখনোই মানুষের পা হতে পারে না। ওর দেখে তো মানে ওর শিরদাঁড়া সোজা হয়ে গেছে, শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়িয়েছে, এবং তখন দেখছে ওরকম বৃষ্টির মধ্যে তো কারোর মুখের মধ্যে তো টর্চ ফেলা যায় না, কিন্তু ওর যেন মনে হচ্ছে যে সামনে যারাই দাঁড়িয়ে রয়েছে এরা আর যাই হোক এরা আমার পক্ষে অত্যন্ত বিপজ্জনক, আমি গেলে কিন্তু আমি আর বেঁচে ফিরবো না, এরকম ওর একটা ফিলিংস হয়েছে। তখন ও বলেছে ও হো রঘুদা তুমি তো পাবে না গো, আমি তো ইয়েটা তো আনিনি, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আমি কি কি হয়েছে আগে তো একটুখানি বলেছে যে এই এই হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে এইরকম, ও হো যে ওষুধগুলো আমার তো নিতে হবে, দাঁড়ান আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, কোথাও নড়বেন না, বলে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিয়ে সোজা দৌড়ে উঠে গিয়ে বলছে রঘুদা চারপাশে লাইট জ্বালিয়ে দাও যতগুলো, আর ঝড় বৃষ্টি হয়েছে তো ইয়ে নেই, কারেন্ট নেই, যতগুলো তোমার কাছে হ্যারিকেন বা লণ্ঠন বা ওই যা যা আছে চারপাশে তোমরা জ্বালাও। ওরা দুজন কিন্তু মানুষ না। তখন শুনছে ওই যে মানে যে মহিলা, তার গলা দিয়ে বিকট একটা আওয়াজ, কি হচ্ছে, মানে সেটা ভেড়ে একটা বিভৎস গলা বলছে, কি হচ্ছে, আসছেন না কেন, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়াবো, সেটা এত কর্কশ। সেই রঘুদা তো সেখানে দাঁড়িয়ে উড়িয়ে বাবারে খেয়ে ফেললো রে, মেরে ফেললো রে, এসব চুপ চুপ একদম চুপ, ওরা তো দরজা ভেঙেও ঢুকে যেতে পারে, এই দুটো জিনিস কি, এটা এটা তো কিছু বুঝতে পারছে না। চারপাশে সমস্ত ওদের যা যা ছিল, সমস্ত আলো জ্বালাবার যা যা ছিল সব সমস্ত জ্বালিয়ে ফেলেছে, জ্বালিয়ে ভেতরে চুপ করে বসে রয়েছে। তারপরে একটা সময় দেখা গেলো চুপ, মানে সব কিছু মিটে টিটে গেল, মানে বৃষ্টিও থেমে গেল, ওদের গলার আওয়াজও
আসছে না। সেই রাত্রিতে ওরা কেউ ঘুমালো না, দুজন মিলে চুপ করে বসে রইলো। সকালবেলা ওদেরকে দুধ দিতে আসতো একটি লোক, তাকে সে প্রথম জিজ্ঞাসা করলো, বললো, ওরে বাবা, ওরা এসছিল, ওই যে তোমাদের সঙ্গে কি আগে দেখা হয়েছে? ওরা এর আগে 2টো ডাক্তার এখানে এসছিল, অনেক দিন বাদে তোমার এখানে মানে সরকারি ডাক্তার একজন আসলো, বহুদিন বাদে। কারণ ওরা পরপর 2টো সরকারি ডাক্তারকে মানে একদম হয় কাদার মধ্যে সে ডুবিয়ে ডুবিয়ে তাকে মারা হয়েছে, অথবা সে উঁচু থেকে পড়ে গেছে, মানে তার কিন্তু পুরোপুরি ডেথ হয়েছে আর কি। এই জন্যে আমরা তোমাকে বলেছিলাম যে যেই আসুক তুমি রাত্রেবেলা বেরিও না, তুমি সকালবেলা যেও। ওর সঙ্গে সঙ্গে ওই রঘুদার সঙ্গে আলোচনা করে ওরা ওখানেই বেরিয়ে চলে আসলো। এখানে এসে মানে স্বাস্থ্য দপ্তরকে ইয়ে দিয়েছিল যে আমাকে যদি ট্রান্সফার করো তো ঠিক আছে, আদারওয়াইজ আমি রেজিগনেশন দেবো, আমি ওখানে আর যাবো না। তো যাই হোক, ওর পরে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তো এটা তো বেশ কিছুদিন আগের ঘটনা, তখন ওরকম কথায় কথায় তো আর সরকারি চাকরি ওরকম তো কথায় কথায় যায় না। তো সে মানে তার ইয়ে হয়ে যায় আর কি, তার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তো যাই হোক, এরকম যদি সামনে একজন দাঁড়িয়ে থাকে বা ব্যাপারটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। রক্ষা করো বাবা। শুনেছো? ঠিক আছে, আমাকে জানিও। ঠিক আছে, আজকে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2 ঘন্টা আমি কথা বলছি, আর আমিও আর পারছি না। ঠিক আছে, শুভরাত্রি। আর একটা জিনিস, যে এটাই খারাপ হলো যে মাঝখানে পুরো লাইফটা বহুদিন বাদে লাইফটা কেটে গেল, নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, যা হয়। তো নেটের সমস্যা হলে কিছু করা যায় না। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার সামনে মাসে আসবো, এ মাসে আর না, চেষ্টা করব যে আরও ভালো কিছু কালেকশন নিয়ে আসার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো। টাটা, শুভরাত্রি।